ছেলেগুলো দিশেহারা হয়ে পালাতে লাগলো। মেহেরিন দাঁড়িয়ে হাঁপাচ্ছিল, রাগে অপমানে কাঁপছিল তার শরীর, কিন্তু মুখটা ছিল ঠিক আগুনের মতো দৃঢ়। হৃদ ও তার দলবল সবাই এক কোণে দাঁড়িয়ে আছে। মূলত ওরা আসতে চেয়েছিল, কিন্তু মেহেরিনের যে রূপ দেখলো তাতে হৃদ না করে দিয়েছে সবাইকে। বললে দেখে কি করে। হৃদ হৃদ ও তার দলবল সবাই এক কোণে দাঁড়িয়ে আছে। মূলত ওরা আসতে চেয়েছিল, কিন্তু মেহেরিনের যে রূপ দেখলো তাতে হৃদ না করে দিয়েছে সবাইকে। বললে দেখে কি করে। রীতিমতো ওরা সবাই শকড। সাথী বলল, যাই বলিস, মেয়েটা কিন্তু তেজ আছে। এক কথায় অসাধারণ একটা মেয়ে। নরমের সাথে নরম, গরমের সাথে গরম। আসলে অমন সিচুয়েশনে আমি বললে হয়তো কান্নাই করতাম, কিন্তু ওটা করেনি, একদম উচিত জবাব দিয়ে দিয়েছে। আমি ওর ফাইটিং এর ফ্যান হয়ে গেছি ভাই। তুই যে ওর বান্ধবীর প্রেমে পড়ে গিয়েছিস এটা জানতে পারলে দেখিস তোকে না আবার কয়েকগা লাগিয়ে দেয়। বি কেয়ারফুল শান্ত। শান্ত রাকিবের কথা শুনে একটা ঢোক গিলে। রাকিবের কথা শুনে সবাই হেসে ওঠে, শুধু শান্ত মুখ ভোঁতা হয়ে রাখে। অভিযোগের সাথে হৃদকে বলে, দেখলে রিদ, ওরা আমার বন্ধু না শত্রু। আমাকে সাহস না দিয়ে উল্টো পাখিনি আসলে কি বলতো, ওরা ভেবেছিল তুইও মনে হয় অবলা নারী। বেচারারা কি কেলানিটাই খেললো। মেহেরিন ছোট করে বলে। চল। হৃদ চুপ করে তাকিয়ে রইল মেহেরিনের দিকে। চোখের সেই সম্মান, মুগ্ধতা আর কিছু অজানা অনুভূতি। আর মেহেরিন, ওর চোখের মধ্যে তখন ছিল আগুনের আলো আর এক টুকরো অব্যক্ত গর্ব। দিন চলে যাচ্ছে ভালোই। সেই ঘটনার পর মেহেরিন আর চুমকি ভার্সিটিতে অনেকটা পরিচিত মুখ হয়ে উঠেছে। মেহেরিনের সাহসিকতা আর ওর মধুর কণ্ঠ, এই দুয়েই সবাই একরকম মুগ্ধ। ক্লাসরুম থেকে করিডোর, মেহেরিন মানে এখন সাহস আর মধুর কণ্ঠের অধিকারিণী। চুমকি তো প্রথম থেকেই মেহেরিনের ছায়া সঙ্গী। তবে সময়ের সাথে সাথে আরো কয়েকজন নতুন পরিচয় জুড়ে গেল ওদের জীবনে। শান্ত, রাকিব, মৌ আর সাথী। মাঝে মধ্যে অবশ্য হৃদকেও দেখা যায়, তবে বিশেষ প্রয়োজন ছাড়া না। যাদেরকে মেহেরিন আর চুমকি আগে থেকেই চিনত, নবীন বরণের সাথে একটু বেশিই কথা বলে। প্রথমে ছোট ছোট আলাপ, ক্লাসের কথা, পড়াশোনা, তারপর ধীরে ধীরে চোখের ভাষা বদলাতে লাগলো। চুমকি টের পায়, শান্ত যখন ওর দিকে তাকায় সেই দৃষ্টিতে কিছু যেন একটু বেশি থাকে। কেবল বন্ধুত্বের উষ্ণতা বা জুনিয়র হিসেবে নয়, তার থেকেও একটু বেশি কিছু। চুমকি প্রথমে হাসিতে উড়িয়ে দিতে চেয়েছিল, নিজেকে বোঝাতে চেয়েছিল ওর সাথে তো স্রেফ ভালো বন্ধু হয়েছে, এর বেশি কিছু না। কিন্তু মন যে বড্ড অবাধ্য। শান্ত ছোট্ট একটা হাসি, তার খেয়ালি চোখের দৃষ্টি চুমকির বুকের ভেতর অদ্ভুত রং ছড়িয়ে দেয়। মেহেরিন অবশ্য সবকিছু টের পাচ্ছিল। ও মজা করে বলে, চুমকি, তোর ওই শান্ত গাছের নিচে বেশ অশান্ত ঝড় উঠেছে দেখছি। যে ঝড়ের কোনো কুল কিনারা নেই, যে ঝড় ভাসিয়ে নিয়ে যায় কারো ভালোবাসার দোর গড়ায়। চুমকি লাজুক হেসে বলতো, চুপ কর, ছাইপাস বলিস। কিন্তু মেহেরিন চোখে তখন অদ্ভুত এক আলোর ঝিলিক। প্রেমের সূর্য যেন ধীরে ধীরে উঠছে ওদের ছোট্ট জীবনের আকাশ। হলেও এখন আর তেমন মাথা ঘামায় না। আর এদিকে হৃদ নিজেও বুঝতে পারছিল কিছু একটা বদলে গেছে তার ভেতরে। প্রথমে বিরক্ত লাগতো মেহেরিনের এত কথা, অত হাসাহাসি, অদ্ভুত সব অ্যাক্টিভিটি। কিন্তু কখন যেন সেই ঝাঁঝালো মেয়েটাই তার মনে জায়গা করে নিয়েছে, নরমভাবে, অজান্তেই। মেহেরিনের চোখের ঝিলিক, কথা বলার ভঙ্গি, ঠোঁটের কোণে মিটি মিটি হাসি, সবকিছুই হৃদকে অদ্ভুতভাবে টানে। কিন্তু হৃদ তালুকদার কারো কাছে দুর্বল হতে শেখেনি। আর এই মেয়ে, ও তো ঠিক দুর্বলতা নয়, বরং অদম্য এক টান, ভয়ঙ্কর রকমের গভীর টান। এই ভয় থেকেই হৃদ ইচ্ছে করে মেহেরিনের থেকে দূরে থাকে। মেহেরিনের সামনে পড়লে কথাবার্তা ছোট করে শেষ করে দেয়। কখনো কখনো তো অন্যদিকে হাঁটতে শুরু করে, যেন দেখলে না দেখার ভান করে। মেহেরিন অবাক হয়, মাঝে মাঝে কষ্টও পায়, কিন্তু কিছু বুঝতে পারে না। শান্ত, রাকিব, মৌ, সাথী সবাই তো কত ভালো করে কথা বলে ওর সাথে। তাহলে হৃদ ভাই এমন করে কেন? হয়, মাঝে মাঝে কষ্টও পায়, কিন্তু কিছু বুঝতে পারে না। শান্ত, রাকিব, মৌ, সাথী সবাই তো কত ভালো করে কথা বলে ওর সাথে। তাহলে হৃদ ভাই এমন করে কেন? সেভাবে আমি কি ভুল করেছি, নাকি হৃদ ভাই আমায় অপছন্দ করে? কিন্তু হৃদ জানে আসলে সে ভীষণভাবে পছন্দ করে মেহেরিনকে। তবে ভালোবাসা মানে তার কাছে দুর্বলতা, আর দুর্বলতার সামনে দাঁড়ানোর সাহস এখনো হয়নি হৃদের। ক্লাসরুমের করিডোর দিয়ে মেহেরিন হেসে হেঁটে গেলে হৃদ দূর থেকে তাকিয়ে থাকে। কখনো তার চোখে মুখে অদ্ভুত একটা হাসি খেলে যায়, আবার পরক্ষণেই নিজেকে শক্ত করে নেয়, ঠোঁট চেপে মনে মনে বলে,
আমি ওর কাছে কিছু অনুভব করব না, কিন্তু মনে কি কথা শুনে? মনে তো শুধু মেহরিনের স্বপ্ন রং ছড়িয়ে পড়ে প্রতিটি নিঃশ্বাসে, অনুভূতির মুহূর্তে। আজ মৌয়ের জন্মদিন। সবাই ঠিক করেছে ছোট করে একটা সেলিব্রেশন হবে। কিছু বন্ধু বান্ধব মিলে কাছের একটা রেস্টুরেন্টে একসাথে সময় কাটাবে। রেস্টুরেন্টের নিঃশ্বাসে, অনুভূতির মুহূর্তে। আজ মৌয়ের জন্মদিন। সবাই ঠিক করেছে ছোট করে একটা সেলিব্রেশন হবে। কিছু বন্ধু বান্ধব মিলে কাছের একটা রেস্টুরেন্টে একসাথে সময় কাটাবে। রেস্টুরেন্টের ভেতরে হালকা আলো, হেসে খেলে কেক কাটা, মোমবাতি ফু দেওয়া, সব কিছুতে একটা উষ্ণতা ছিল। মৌ হেসে হেসে সবার সাথে ছবি তুলছিল, আর মেহেরিনও প্রাণ খুলে হাসছিল। হৃদও ছিল ওখানে, কিন্তু সে দূর থেকে চুপচাপ দাঁড়িয়েছিল। মেহেরিনের হাসি দেখছিল, আর নিজের বুকের মধ্যে হালকা একটা যন্ত্রণা অনুভব করছিল। এই হাসির ভেতর কি আমার কোনো জায়গা আছে? প্রশ্নটা নিজের মনেই ঘুমড়ে উঠছিল। সবাই মিলে খুব আনন্দ করছে, হাসাহাসি হই হুল্লোড় মাঝে কেক কাটা হলো। সবাই মুখে গিফট দিল। খাওয়া দাওয়া শেষ করে সবাই রেস্টুরেন্ট থেকে বের হওয়ার পর রাস্তায় ছিল আলো আঁধারি খেলা। কথা বলতে বলতে হেঁটে যাচ্ছিল সবাই। হঠাৎ পাশ থেকে দ্রুত একটা বাইক ছুটে এলো। কেউ কিছু বোঝার আগেই একটা ধাক্কা দিল। খাওয়া দাওয়া শেষ করে সবাই রেস্টুরেন্ট থেকে বের হওয়ার পর রাস্তায় ছিল আলো আঁধারি খেলা। কথা বলতে বলতে হেঁটে যাচ্ছিল সবাই। হঠাৎ পাশ থেকে দ্রুত একটা বাইক ছুটে এলো। কেউ কিছু বোঝার আগেই একটা ধাক্কা। মেহেরিন ছিটকে রাস্তায় পড়ে গেল। তার মাথাটা শক্তভাবে পাথরের মতো কোনায় লেগে গেল। ধরাস মুহূর্তেই মাটিতে রক্তের ছোপ ছড়িয়ে পড়ল। গা ছমছমে, নীরবতা ছেয়ে গেল চারিদিকে। মেহেরিন, চুমকির গলা ফেটে বেরিয়ে এলো। সবাই ছুটে এলো, মৌ সাথে শান্ত রাকিব সবাই। কিন্তু সবচেয়ে আগে ছুটে এলো হৃদ। তার চোখের সামনে যখন মেহেরিনের মাথা থেকে রক্ত গড়িয়ে পড়ছিল, সে আর নিজের ভেতরের গম্ভীর ভাব ধরে রাখতে পারল না। পাগলের মতো মেহেরিনকে কোলে তুলে নিল। তার মুখ একেবারে সাদা হয়ে গেছে। কাঁপা কাঁপা হাতে মেহেরিনের মুখের কাছে মুখ এনে বলল, মেহরিন, চোখ খোলো, কথা বলো মেহরিন, প্লিজ। তার গলা ধরে আসছিল। একবার দুইবার, কোনো সাড়া নেই দেখে হৃদ চিৎকার করে চুমকি মেহেরিনের পাশে বসে কান্না করছে। আর শান্ত দৌড়ে গাড়ি আনতে ছুটল। হৃদ আর অপেক্ষা করলো না, নিজের গাড়ির চাবি বের করে কোলে করে মেহেরিনকে নিয়ে ছুটে গেল। চুমকি পেছন পেছন দৌড়াতে থাকলো। হৃদ তার গাড়িতে উঠে মেহেরিনকে বসিয়ে দিল। চুমকি গাড়িতে উঠে মেহেরিনের মাথা নিজের কোলে নিয়ে বসে। হৃদ স্টিয়ারিং এ বসলো। গাড়ি ছুটছে দুরন্ত গতিতে, কোনো নিয়ম মানল না। চোখে ছিল শুধু একটাই কথা, আমার মেহরিন ঠিক থাকতে হবে, ওর কিছু হলে আমি নিজেই মরে যাব। তার হাত কাঁপছিল, চোখ লাল হয়ে গিয়েছিল অজান্তেই। পুরুষ মানুষ কাঁদে না, কিন্তু কেন জানি হৃদের খুব কান্না পাচ্ছে। কান্না করতে না পারায় চোখ মুখ লাল হয়ে গেছে। পেছনে সবাই আসছে শান্ত গাড়িতে। সবাই খুব ঘাবড়ে গেছে, সবার মুখে চিন্তার ভাঁজ। চুমকি কান্না করতে করতে অবস্থা খারাপ। হৃদের দিকে তাকিয়ে মনে মনে ফিসফিস করে বলল, এটা কি শুধুই বন্ধুত্ব, বা সিনিয়র থেকে দায়িত্ববোধ? আর কিছু নয়। কেন জানি মনে হচ্ছে এটা ভালোবাসা। হ্যাঁ, ভালোবাসাই তো শুধু কথা। হৃদ গাড়ি চালিয়ে পাগলের মতো হসপিটালে পৌঁছে গেল। মেহেরিনের মুখে রক্তদাগ, নিস্তেজ হয়ে তার কোলে ছিল। হসপিটালের এমার্জেন্সিতে ঢুকেই চিৎকার করে উঠল, ডাক্তারের জরুরি অবস্থা, প্লিজ কেউ আসুন। ডাক্তাররা দৌড়ে এলো, দ্রুত মেহেরিনকে স্ট্রেচারে শুয়ে নিল। তাকে সোজা আইসিইউতে নিয়ে গেল। হৃদ সেই মুহূর্তে দাঁড়িয়ে থাকলো একদম পাথরের মতো। তার দুই হাত রক্তে ভেজা, চোখের সামনে কেবল ভেসে বেড়াচ্ছে মেহেরিনের আরাস মুখটা। চুমকি হৃদের পিছন পিছন দৌড়ে এসেছে। শান্ত, মৌ, সাথী আর রাকিব ওরা তখন হসপিটালে এসে পৌঁছেছে। চুমকি কাঁপা গলায় বলল, ভাইয়া, মেহেরিনের বাড়িতে জানাবেন না? হৃদ মুখ তুলে চাইল, তার চোখের কোণে ব্যথা আর অসহায়তার ছাপ। সে মোবাইল বের করলো, হুঁশ ফিরিয়ে কঠিন গলায় বলল, চুমকি। তুমি মাহির নাম্বার দাও। চুমকি কাপা হাতে নাম্বার দিল। হৃদ 1 সেকেন্ডও দেরি না করে ফোন করলো। ফোন রিসিভ হতেই গলা শুকনো। চলে এসো। ওপাশ থেকে মাহিরের চিৎকার ভেসে এলো। কি বলছেন ভাই? অ্যাক্সিডেন্ট? কোথায়? আমার আপু ঠিক আছে তো? হৃদ শান্ত গলায় ঠিকানা দিল। সিটি হসপিটাল, প্লিজ তাড়াতাড়ি এসো, সময় নষ্ট করো না। ফোন কেটে হৃদ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তার চোখে জল আসছে কিনা বোঝা যাচ্ছিল না, কিন্তু বুকের ভেতর একটাই কথা বাজছিল, তুমি আমাকে কিছু একটা বলো মেহরিন, শুধু একটা শব্দ। আমি বিরক্ত হব না, সত্যি বলছি। তোমার প্রতিবাদমূলক কথায় বলো, তাও কিছু বলো প্লিজ। তোমার এই মৌনতা যে আমার ভিতরে রক্তক্ষরণ করছে। হৃদ যখন মাহিরকে ফোন করেছিল তখন মাহির ভয় পেয়ে গেছিল। সে সঙ্গে সঙ্গে মেহবুবার বাসার সবাইকে জানালো। মেহেরিনের মা বাবা তখনও ঠিকমতো ব্যাপারটা বুঝতে পারছিল না, কিন্তু মেহবুবা আর মাহির দুজনেই কেঁপে কেঁপে উঠেছিল।
বড় আপু, যদি কিছু হয়ে যায়? মেহেরিনের গলা ভেঙে যাচ্ছিল। মেহবুবা শক্ত করে মাহিরের হাত চেপে ধরে বলেছিল। কিচ্ছু হবে না, মেহুক কিছুতেই আমাদের ছেড়ে যাবে না। সবার মুখে আতঙ্ক আর চোখে জল নিয়ে কিচ্ছু হবে না, মেহুক কিছুতেই আমাদের ছেড়ে যাবে না। সবার মুখে আতঙ্ক আর চোখে জল নিয়ে ওরা হসপিটালের দিকে ছুটে গেল। হসপিটালে ডক্টর কিছুক্ষণ আগে জানিয়েছে মেহেরিনের মাথায় অনেক চোট পেয়েছে, রক্তক্ষরণ হয়েছে অনেক, তাই এখনই তারা কিছু বলতে পারছে না। রিত তখনও আইসিইউর দরজার সামনে দাঁড়িয়েছিল। কাপড়গুলো শুকনো হয়ে গেলেও হাত থেকে মেহেরিনের রক্তের দাগ মুছে যায়নি। চোখের নিচে গম্ভীর ক্লান্তির ছাপ, তবে হাল ছাড়েনি। মনে মনে শুধু একটা কথাই বারবার বলছিল, তুমি অনেক সাহসী, তুমি লড়বে মেহরিন, তুমি তুমি হেরে যাবে না। তখন ওই দৌড়ে এলো মাহির আর মেহবুবা। মাহির এগিয়ে এসে রিতকে ধরে বলল, ভাইয়া কেমন আছে বড় আপু? কিছু বলছে? চোখ খুলেছে? ডাক্তাররা চেষ্টা করছেন, মাথায় গুরুতর চোট লেগেছে, রক্তপাত হয়েছে, এখনই কিছু বলা যাচ্ছে না। আমি যদি আরো সাবধান হতাম, আমি যদি তাকে আগলে রাখতাম। একটু দূরে দাঁড়িয়ে কান্না করছে চুমকি। শান্ত আর বাকিরা ওকে সান্ত্বনা দিচ্ছে। সাথী আর মৌ নিঃশব্দে কাঁদছে। মিহিরের মা এখনই কিছু বলা যাচ্ছে না। আমি যদি আরো সাবধান হতাম, আমি যদি তাকে আগলে রাখতাম। একটু দূরে দাঁড়িয়ে কান্না করছে চুমকি। শান্ত আর বাকিরা ওকে সান্ত্বনা দিচ্ছে। সাথী আর মৌ নিঃশব্দে কাঁদছে। মিহিরের মা আর বাবা যখন এলেন, তখন পরিস্থিতি আরো ভারী হয়ে গেল। মিহিরের মা জড়িয়ে ধরলেন চুমকিকে আর বলতে লাগলেন, আমার মেয়ের কিছু হবে না তোরে, আমার মেয়েটাকে ফেরা তোরা। চুমকি মালিহা মির্জাকে জড়িয়ে ধরে বলতে থাকে, তুমি শান্ত হও মামুনি, আমরা সবাই আছি তো, ওর কিছু হবে না। তুমি এখন এমন করলে চলবে বলো তো? তুমি তো আমার স্ট্রং মামুনি। রিত তখনও চুপ, মাথা নিচু করে দাঁড়িয়ে। তার চোখের কোণে চিকচিক করছিল, কিন্তু ওর মুখের এক্সপ্রেশন যেন পাথরের মতো শক্ত। মেহরিনের কিছু হলে আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। সবাই খুব চিন্তিত। মেহেরিনের বাবা এক পাশে দাঁড়িয়ে আছে। উনি এখনো মেনে নিতে পারছেন না ওনার হাসি খুশি মেয়েটা এভাবে হসপিটাল মতো শক্ত। মেহরিনের কিছু হলে আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। সবাই খুব চিন্তিত। মেহেরিনের বাবা এক পাশে দাঁড়িয়ে আছে। উনি এখনো মেনে নিতে পারছেন না ওনার হাসি খুশি মেয়েটা এভাবে হসপিটালের বেডে শুয়ে আছে, জীবন মরণের সাথে লড়াই করে যাচ্ছে প্রতি মুহূর্তে। ঠিক তখনই ডাক্তার বেরিয়ে আসে। রিত ছুটে গিয়ে ডাক্তারকে জিজ্ঞেস করলো, ডক্টর, মেহরিন কেমন আছে? ঠিক আছে তো? দেখুন, আমরা সবটা দিয়ে চেষ্টা করছি, কিন্তু ওনার অবস্থা ক্রমাগত খারাপের দিকে যাচ্ছে। প্লিজ কিছু একটা করুন, মেহরিনকে বাঁচান। ওর ওর কিছু হলে আমি আমি গলা ধরে গেল হৃদের। প্রথমবারের মতো কঠিন মুখের ছেলেটা হেরে গেল চোখের জলে। ডাক্তার বেরিয়ে আসে, সবাই ডাক্তারের কাছে এসেছিল, কিন্তু হৃদের এমন অবস্থা দেখে সবাই অবাক হয়। চিকিৎসক বলল, মাথায় আঘাত খুব গুরুতর। আমরা চেষ্টা করছি, এই মুহূর্তে প্রার্থনা ছাড়া আর কিছুই করার নেই। হৃদ হাত মুঠো করে দাঁড়িয়েছিল করিডোরের দেয়ালে ঠেস দিয়ে। মনে মনে বারবার বলছিল, মেহরিন, তুমি ছেড়ে যেতে পারো না। আমি এখনো তো তোমায় বলা হয়নি আমি তোমায় কতটা ভালোবাসি। শুনুন মিস্টার তালুকদার, নিজেকে শান্ত রাখুন, ভেঙে পড়বেন না। আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব পেশেন্টকে বাঁচানোর। রক্তক্ষরণ খুব বেশি হয়েছে ওর জন্য এখনই এবি রক্ত দরকার, কিন্তু আমাদের ব্লাড ব্যাংকে এই গ্রুপের রক্ত নেই। দ্রুত ব্যবস্থা করতে হবে, না হলে। ডাক্তার আর কিছু বললেন না, কিন্তু হৃদের চোখের সামনে যেন অন্ধকার নেমে এলো। চুমকি ভয়ে ফুঁপিয়ে উঠল। এবি নেগেটিভ, এ তো রেয়ার গ্রুপ, এখন কোথা থেকে পাবো? মেহেরের মৃত্যুর সাথে যুদ্ধ করছে। হাসপাতালের করিডোরে সবার ভয়াবহ ছোটাছুটি। শান্ত, সাথী, মৌ, চুমকি, মাহির, মেহবুবার, রাকিব, রিদ, মেহেরিনের বাবা, কেউ থামছে না। চেনা অচেনা সবাইকে ফোন করা হচ্ছে, হাসপাতাল ঘুরে বেড়ানো হচ্ছে, কিন্তু এবি রক্ত বাইরে থেকে শক্ত থাকার চেষ্টা করছে। ঠিক তখনই হাসপাতালের গেটে একটা গাড়ি এসে থামে। নেমে আসে ডাক্তার শামীমা তালুকদার, হৃদের কাকিমণি ও রাহির কান্না করতে করতে অবস্থা খারাপ। অল্প দিনের পরিচয় হলেও মেহেরিনকে অনেক ভালোবাসে রাহে। শান্ত ফোন করে জানিয়েছিল ওদের। শামীমা তালুকদারকে দেখে হৃদ দৌড়ে ছুটে যায় তার দিকে, দুই হাতে ধরে ফেলে, চোখে আকুতি, কণ্ঠে কাঁপুনি। কাকিমণি, প্লিজ তুমি মেহরিনকে বাঁচাও। আমি আমি আর পারছি না। ডাক্তার শামীমা তালুকদার মুহূর্তেই হৃদকে জড়িয়ে ধরে শান্ত করে, তারপর দৃঢ় গলায় বললেন, আমি এখানে আছি তো, আমি ওকে কিচ্ছু হতে দেব না, তুমি শক্ত হও। ডাক্তার শামীমা দ্রুত মেহেরিনের রিপোর্ট চেক করলেন।
তৎক্ষণাৎ জরুরি টিম তৈরি করালেন। নিজ হাতে পুরো পরিস্থিতি সামলাতে লাগলেন। ওষুধ, রক্ত, ম্যানেজ সবকিছু নিজের কাঁধে তুলে নিলেন। কিন্তু মেহেরিনকে দেখে কণ্ঠে তীব্র আতঙ্ক নিয়ে বললেন, অনেক রক্ত বেরিয়ে গেছে তরিত, তুমি ইমিডিয়েটলি। মেহবুবা মাহির ধরে এসে বাবা বলে চিৎকার দেয়। মেহবুবা বাবাকে বোঝানোর চেষ্টা করছে। হৃদ আশ্বাস দিল, ওর কিচ্ছু হবে না, আপনি ভেঙে পড়বেন না আঙ্কেল, আমরা সবাই আছি। আপনি ভেঙে পড়লে আন্টিকে কি সামলাবে? আমার মেয়ের কিছু হবে না তো বাবা? হৃদের মুখে ফ্যাকাশে হয়ে গেল, তবু আশ্বস্ত গলায় বলে, ওর কিচ্ছু হবে না আঙ্কেল, কিচ্ছু হবে না বলেই বেরিয়ে যায়। হৃদ, চমকি, মাহির, শান্ত, সাথী, মৌ, রাকিব সবাই দিক বিদিক ছুটল। ফোন করতে লাগলো চেনা অচেনা সব মানুষকে। কেউ হাসপাতালে ছুটলো, কেউ সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিল, কিন্তু কোথাও কোনো এবি রক্ত নেই। সময় যেন থমকে গেল। ডাক্তাররা বলল, আর 5 মিনিটের মধ্যে রক্ত না এলে অবস্থা খুব খারাপ হবে। চুমকি ভেঙে পড়ল কান্নায়। মেহবুবা মাথা নিচু করে বসে পড়ল। মাহির দেয়ালে মাথা ঠেকিয়ে দাঁড়িয়ে, চোখে পানি। হৃদ নিঃশব্দে দাঁড়িয়েছিল, তার বুকের ভেতর চিৎকার করছিল। মাটা কাপড়, চোখে গভীর শান্তি। কোনো হইচই নেই, শুধু দৃঢ় পা ফেলে সামনে এগিয়ে এলো তারা। একজন মৃদু গলায় বলল, আমরা শুনেছি এখানে এবি রক্ত লাগবে, আমরা দিতে পারবো। সবাই হতভম্ব হয়ে তাকিয়ে রইল। কোনো প্রশ্ন না করেই ডাক্তার শামীমা ওদের নিয়ে গেলেন। পরীক্ষা করে দেখা গেল সত্যি ওদের ব্লাড গ্রুপ এবি। রক্ত দেওয়া শুরু হলো, নিঃশব্দে, নিঃশর্তে, যেন দুটি ফেরেশতা নিজ হাতে প্রাণের আলো ঢেলে দিচ্ছে মেহেরিনের শরীরে। রক্ত দেওয়া শেষ হতেই কোনো শব্দ না করে, কোনো পরিচয় না দিয়ে তারা হাসপাতালের অন্ধকার করিডোরে ভিড়ে মিলিয়ে গেল। ডাক্তার শামীমা মৃদু হাসলেন। হৃদ চোখ বন্ধ করে 2 হাত মুঠো করে দাঁড়িয়ে থাকলো। একটা অসম্ভব কঠিন যুদ্ধের মাঝেও মনে হচ্ছিল আশা ফিরে এসেছে। মেহেরিনের হারিয়ে যাওয়ার রং যেন আবার ধীরে ধীরে ফিরতে শুরু করেছে। হাসপাতালের করিডোরে পিনপতন নীরবতা। চুমকি, শান্ত, রাকিব আর হৃদ এখনো আছে হাসপাতালে। রাকিবের শান্ত ভাই অনেক থাকার জন্য রিকোয়েস্ট করেছে, কিন্তু পাঠিয়ে দিয়েছে। সাথী আর মৌকেও বাড়ি পাঠিয়ে হয়েছে। মেহেরিনের বাবার অবস্থা আরো খারাপ হয়েছে, শারীরিক অবস্থা আরো নাজুক হচ্ছিল। অতএব তাকে দ্রুত বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। মেহবুবা তাকে নিয়ে গেছে। এদিকে মেহেরিন মা হাসপাতালে মেহেরিনের কেবিনে বসে আছে। তার চোখের কোণে অশ্রু, কিন্তু তার মনের শক্তি যেন মেয়ের পাশে বসে থাকতে বাধ্য করছিল। তার ভেতর এক আশঙ্কা, এক ভয়, মেহেরিনকে বাঁচাতে হবে। ঠিক তখনই ভেতরে প্রথম আলো হাসপাতালের জানালা দিয়ে ভেতরে প্রবাহিত হলো, যেন এক আশার রোশনি। অন্ধকার ঘরটা আলোকিত হয়ে উঠল, আর মেহেরিনের শরীর একটু নড়চড় করল। মেয়ের পাশে বসে থাকা অবস্থায় চোখ লেগে গিয়েছিল মালিহা মির্জার। মেহেরিন ধীরে ধীরে তার চোখ খুলে তাকালো। মালিহা মির্জা মেহেরিনের নড়াচড়া অনুভব করতে পারল। এক মুহূর্তে মেহেরিনের দিকে তাকিয়ে স্তম্ভিত হয়ে গেলেন। আশ্চর্য এক সুখে বলল, মা। মায়ের চোখে অশ্রু, কিন্তু সেটা ছিল আনন্দের অশ্রু। কণ্ঠে একরকম নরম কিন্তু ভীষণ আবেগ ছিল। মেহেরিন মায়ের ব্যাকুলতা দেখে একটু হাসলো, তবে তার চোখে ছিল সেই পরিচিত মায়া ও ভালোবাসার আভা। সে আস্তে আস্তে বলল, আমি ঠিক আছি, তুমি চিন্তা করো না, তোমার প্রেশার বেড়ে যাবে তো। মালিহা মির্জা মায়ের মাথায় হাত রেখে বললেন। মেহেরিন কিছুক্ষণ চুপ থাকলো, তারপর নিজের অসহায় অবস্থা দেখে তার মুখে একটু মুচকি হাসি ফুটে উঠল। আমি জানি মা, তুমি আমার পাশে আছো, সবকিছু ঠিক হয়ে যাবে। এমন শান্তির মুহূর্তে ভোরের আলো হাসপাতালের কেবিনে পুরোপুরি ঢুকে পড়ল, যেন মেহেরিনের নতুন জীবন শুরু হওয়ার সিগন্যাল। মেহেরিনের জ্ঞান ফেরার কথা শুনেই সবাই খুব খুশি। চুমকি সবার আগে ছুটে এলো, খুশিতে আর কান্নায় একসাথে চিৎকার করে উঠল। মেহেরিন, তুই ঠিক আছিস? এক দৌড়ে এসে চুমকি মেহেরিনকে জড়িয়ে ধরলো, তারপর ছোট করে একটা চুমু খেলো চুমকি। চাললো, রুম ভরে গেল আনন্দের উচ্ছ্বাসে। কিন্তু হৃদ, সে এক কোনায় নীরবে দাঁড়িয়েছিল। সে শুধু এক মনে দেখছে মেহেরিনকে, কিন্তু এগিয়ে গেল না। তার বুকের ভেতর তখন যেন ঝড় বয়ে যাচ্ছে। দেখছে মেহেরিনের মুখের হাসি, তার বেঁচে থাকার লড়াই, আর এই মেয়েটার জন্য নিজের হৃদয়ের অজানা আবেগ আজ হঠাৎ করেই স্পষ্ট হয়ে গেল হৃদের কাছে। আমি তো এই মেয়েটাকে ভালোবেসে ফেলেছি, নিজের অজান্তেই। হৃদ গলার নিচে দলা পাকানো কষ্ট টের পেল। সবাই যখন মেহেরিনকে ঘিরে উল্লাসে মেতে উঠল, তখন সে আর দাঁড়িয়ে থাকতে পারল না। চুপচাপ নিঃশব্দ পায়ে ঘর থেকে বেরিয়ে গেল। পেছনে তাকালো না, কোনো কথা বলল না, শুধু মনের গভীরে এক অসমাপ্ত আবেগ নিয়ে নিঃশব্দে হারিয়ে গেল হাসপাতালের করিডোরের ফাঁকা অন্ধকারে। হাসপাতালের করিডোরে নিঃশব্দ পায়ে হেঁটে যাচ্ছিল হৃদ।
হাত দুটো পকেটে গুজে রাখা, মাথা নিচু, চারপাশে পৃথিবী যেন তার কাছে আর কোনো নিঃশব্দে হারিয়ে গেল হাসপাতালের করিডোরের ফাঁকা অন্ধকারে। হাসপাতালের করিডোরে নিঃশব্দ পায়ে হেঁটে যাচ্ছিল হৃদ, হাত দুটো পকেটে গুজে রাখা, মাথা নিচু, চারপাশে পৃথিবী যেন তার কাছে আর কোনো আওয়াজই পৌঁছাচ্ছিল না। ঠিক তখন পেছন থেকে ডাক দিল কেউ হৃদ বলে। পেছনে তাকিয়ে দেখলো শান্ত আর রাকিব দৌড়ে আসছে। রাকিব একটু হাঁপাতে হাঁপাতে বলল, এই রিদ, থাম তো 1 মিনিট। হৃদ কোনো কথা বলল না, মুখ ঘুরিয়ে নিল। তার চোখে যেন একটা অদ্ভুত চাপা কষ্ট। শান্ত কাছে এসে আস্তে বলল, তুই এমন আচরণ করছিস কেন রে? এতক্ষণ ধরে কি ভাবছিস? হৃদ ঠোঁট চেপে রাখলো, উত্তর দিল না। হাসপাতালের করিডোরের শেষ প্রান্তে গিয়ে থেমে দাঁড়ালো হৃদ। চারপাশে নীরবতা। মাথা নিচু করে চোখ বন্ধ করলো সে। মনের মধ্যে একটাই কথা ঘুরপাক খাচ্ছিল, মেহেরিন। হঠাৎ শান্ত আস্তে আস্তে পাশে এসে দাঁড়ালো। রাকিবও নীরবে তাকিয়ে রইল। রাকিব জিজ্ঞেস করলো, তুই? নিচু করে চোখ বন্ধ করলো সে। মনের মধ্যে একটাই কথা ঘুরপাক খাচ্ছিল, মেহেরিন। হঠাৎ শান্ত আস্তে আস্তে পাশে এসে দাঁড়ালো। রাকিবও নীরবে তাকিয়ে রইল। রাকিব জিজ্ঞেস করলো, তুই কি তাহলে মেরিনকে নিজের মনের কথা বলবি না? এভাবে আর কতদিন? তোর কি মনে হয় তোর এই পাগলামি কারো চোখে পড়েনি? মেরিন, এর জন্য তোর এই অস্থিরতা সবাই দেখেছে হৃদ, কেউ বোকা নয়। হৃদ চোখ খুলল। চোখ দুটো অদ্ভুত এক শান্তিতে ভরা। ঠোঁটে এক হালকা গম্ভীর হাসি ফুটল। সে ধীরে ধীরে বলল, রাকিব, আমি শুধু বলতে চাই না যে আমি ওকে ভালোবাসি। আমি চাই যদি কখনো বলি, সেটা হবে শুধু হালাল একটা সম্পর্কে। আমি চাই ও আমার জীবন সঙ্গী হোক, শুধু আবেগ দিয়ে নয়, সম্মান দিয়ে, দায়িত্ব নিয়ে ওর পাশে থাকতে চাই। শান্ত আর রাকিব চুপ করে শুনছিল। হৃদ আবার বলল, ভালোবাসা মানে শুধু বলা নয়, ভালোবাসা মানে শুধু আবেগ দিয়ে নয়, সম্মান দিয়ে, দায়িত্ব নিয়ে ওর পাশে থাকতে চাই। শান্ত আর রাকিব চুপ করে শুনছিল। হৃদ আবার বলল, ভালোবাসা মানে শুধু বলা নয়, ভালোবাসা মানে হালাল পথে ওকে নিজের বলা, ওর হাত বাবা মায়ের কাছে যাওয়া, ওকে সে আজীবন আগলে রাখা। আর আমি তাই করব। ওর বাবার কাছে আমি ওর হাত চাইবো। তাই আমি এখন কিছু বলবো না। ওর আগে সুস্থ হোক, এই ট্রমা থেকে বের হোক। যদি কপালে থাকে তাহলে একদিন সময় হলে আমি ওকে ঠিক আমার করে নেব, হালাল পথে, ইনশাআল্লাহ। রাকিবের গলা ভারী হয়ে এলো। শান্ত একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললো। তারা জানে এই হৃদ কখনো খেলা খেলবে না কারো অনুভূতি নিয়ে। তার ভালোবাসা পবিত্র, একেবারে নির্মল। এই ভালোবাসা আজ থেকে না, সেই প্রথম দিন থেকে, যেদিন ওদের প্রথম দেখা হয়। অতীত, যেদিন হৃদ প্রথম মেহেরিনকে দেখেছিল। সকালটা ছিল ঝকঝকে রোদে ভরা। বিশ্ববিদ্যালয়ের ফটক ধরে ভেতরে ঢুকলো দুই বান্ধবী, চুমকি আর মেহেরিন। ওদের হাসির রিনরিনের শব্দ বাতাসে আটকে গেল। মেহেরিন, সেই নাম তখনও সে জানতো না, কিন্তু মেয়েটিকে দেখেই মনে হলো যেন বহু দিন ধরে সেই মুখটাই খুঁজছিল। সাদামাটা পোশাকের ভেতরেও মেয়েটির উপস্থিত ছিল চমকে দেওয়ার মতো। তার গায়ের রংটা মেঘলা সকালের মতো কোমল, যেন হালকা আলো ছুঁয়ে গেছে। চোখ দুটো গভীর, মায়াবী, যেন একবার তাকালেই কেউ হারিয়ে যেতে পারে সেই দৃষ্টির গভীরে। আর সেই চোখ জোড়া ঝলঝল করছিল প্রাণ চঞ্চলে উৎসাহে। তার ঠোঁটের নিচে ছিল একটা ছোট্ট কালো তিল, একটা ছোট্ট চমক, যা তার হাসিকে করে তুলেছিল আরো অনন্য। আর সেই হাসি একদম মিষ্টি, নির্ভেজাল, মন থেকে আসা। এমন হাসি যেটা দেখে মনে হয় পৃথিবীর সব কষ্ট কিছুক্ষণের জন্য দূরে সরে যেতে পারে। চুলগুলো ছিল এলোমেলোভাবে বাঁধা, তবুও যেন প্রতিটা স্রোত বলে দিচ্ছে সে নিজেই নিজের মতো, নিজের ছন্দে চলা এক নরম ঝড়। রিয়া, তার মনটা থাকে নিজের জগতে, গম্ভীর, চিন্তাশীল, নিজের মতো। কিন্তু আজ কিছু যেন ভিন্ন। মেহেরিনকে দেখার সেই এক মুহূর্তেই তার ভেতরটা নীরবে দেওয়ালটা যেন খানিকটা নড়ে উঠল। সে বুঝতেই পারল না কেন এতটা সময় ধরে তাকিয়ে আছে মেয়েটার দিকে। হয়তো সেই চোখের গভীরতা ওকে টেনে নিয়েছে, হয়তো সেই ছোট্ট কালো তিলটা যা হাসির ফাঁকে চমকে দিচ্ছে, অথবা হয়তো সেই হাসিটা যেটা অনেক দিন পর ওর ভেতরে কঠিন চেহারাটাকে গলিয়ে দিচ্ছে। নিজেকে বকল সে, কি করছিস হৃদ? তুই এমন করিস না তো কখনো। কিন্তু মনে মনে একটা স্বীকারোক্তি ঠিকই ধরা দিল, এই মেয়েটা আলাদা।
একদম অন্যরকম। এই প্রথম হৃদ এমন একটা কাজ করলো যা ও জীবনে কোনো দিন করেনি। নিজের অজান্তেই মেহেরিনের একটা ছবি তুলে রাখলো। তার বুকের গভীরে যেন চুপচাপ একটা কিছু বীজ হয়ে পড়লো, একটা অজানা আকর্ষণ, একটা অদ্ভুত টান হলো। সে জানতো না মেয়েটার নাম, জানতো না কোন বিভাগে পড়ে, এমনকি বন্ধু তালিকায়ও কেউ ছিল না যাকে জিজ্ঞেস করা যায়। তবে এই অনুভূতিটা ওর নিজের স্বভাবের সঙ্গে একদম মেলে না। হৃদ তালুকদার, যে ছেলেটা সাধারণত নতুন কারো সঙ্গে সহজে মেশে না, অচেনাদের থেকে দূরত্ব বজায় রাখে, সে হঠাৎ করে কারো সঙ্গে পরিচিত হওয়ার জন্য এতটাও ব্যাকুল। এই প্রশ্নটা হৃদ নিজেকেই বুঝে উঠতে পারছিল না। তবুও মেহেরিনের সেই মায়াবী চোখ আর মিষ্টি হাসিটা ওকে যেন ঘুমের মধ্যেও ডেকে বেড়ায়। শেষমেশ হৃদ নিজের গো ধরে বসে গেল। না, আমাকে ওর সঙ্গে কথা বলতেই হবে, যেভাবেই হোক। কিন্তু সরাসরি গিয়ে কথা বলা তা কি হৃদের মানায়? সে তো এমন না। তাই সে পথ খুঁজে নিল একটু ঘুর পথে। তার ক্লোজ সার্কেলের ওপর দায়িত্ব দিল শান্ত মৌ সাথী। রাকিব অনেক অবাকই হয়েছিল। রাকিব তো বলেই ফেলেছিল। কারো পিছে লাগছিস, তাও এমন করে? হৃদ একটু বিরক্ত হলেও মুখ গম্ভীর রেখেই বলতে দিল শান্ত মৌ সাথী। রাকিব অনেক অবাকই হয়েছিল। রাকিব তো বলেই ফেলেছিল। কারো পিছে লাগছিস, তাও এমন করে? হৃদ একটু বিরক্ত হলেও মুখ গম্ভীর রেখেই বলল, জাস্ট বের করে দে মেয়েটাকে, আর যদি পারিস ওকে আমার কাছে আন, কিন্তু সাবধানে, অতিরিক্ত কিছু করবি না। ঠিক আছে ভাই, যেভাবেই হোক তোমার এই অচেনা রাজকন্যার সন্ধান এনে দেবো। হৃদ মুখ ঘুরিয়ে তাকিয়ে রইল মেহেরিনের দিকে। হয়তো মেহেরিন আবার হেঁটে যাবে এই পথে, আর তার ভেতরে জমে থাকা হাজারটা কথা প্রথমটা বলা হবে। তুমি কে? পুরো ব্যাপারটা খুব শুকনোভাবে পরিকল্পনা করেছিল হৃদ। তার মনে ছিল মেহেরিনের সাহসিকতাকে একটু ভেঙে দিয়ে তাকে তার কাছে নিয়ে আসবে। সে জানতো মেহেরিনের মধ্যে এক ধরনের আত্মবিশ্বাস আছে। তবে হৃদ বিশ্বাস করেছিল নতুন পরিবেশে এসে মেহেরিন হয়তো একটু ভয়ের মুখোমুখি হবে এবং তার পরিকল্পনাটি সফল হবে। হৃদ ছিল নিশ্চিত যখন মেহেরিনের মধ্যে এক ধরনের আত্মবিশ্বাস আছে। তবে হৃদ বিশ্বাস করেছিল নতুন পরিবেশে এসে মেহেরিন হয়তো একটু ভয়ের মুখোমুখি হবে এবং তার পরিকল্পনাটি সফল হবে। হৃদ ছিল নিশ্চিত যখন মেহেরিন ভয় পাবে সে তখন তার কাছে আসবে এবং তার সাহায্য চাইবে। সে ভাবছিল মেহেরিন যদি সাহসী হয়, কিন্তু কখনো তো ভয়ও পাবে। নতুন জায়গায় এসে এমন কিছু হবে যা তাকে ভীত করবে। তখন আমি তাকে বুঝিয়ে দেব এখানে কিভাবে টিকে থাকতে হয়, আর ওর সাথে কথা বলার সুযোগও পাবো। তবে হৃদ যে মেহেরিনের সাহসের পুরো ব্যাপারটা বুঝতে পারেনি, সেটাই ছিল তার বড় ভুল। মেহেরিন পুরো ঘটনাটিকে অস্বাভাবিকভাবে সহজভাবে নিয়েছিল। সে জানতো ভয় পেলে কোনো কিছু অর্জন করা যায় না। সে জানতো যে সব পরিস্থিতিতেই নিজের সাহস ও আত্মবিশ্বাসের উপর ভরসা রাখতে হবে। শান্তরা যখন তার সাহসিকতা দেখে অবাক হয়ে গিয়েছিল, তখন হৃদ তার পরিকল্পনার ভুল বুঝতে পারে। মেহেরিন শুধু সাহসী নয়, সে অতীতেই নিজের সাহস ও আত্মবিশ্বাসের উপর ভরসা রাখতে হবে। শান্তরা যখন তার সাহসিকতা দেখে অবাক হয়ে গিয়েছিল, তখন হৃদ তার পরিকল্পনার ভুল বুঝতে পারে। মেহেরিন শুধু সাহসী নয়, সে অতিরিক্ত আত্মবিশ্বাসীও। এমন একটা মেয়ে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে প্রস্তুত থাকে। হৃদ নিজেকে একটু থামিয়ে চিন্তা করে। এটা আসলে তার জন্য একটা শিক্ষা। তাকে বুঝতে হবে মেহেরিন সহজ বা অবলা নয়, এবং তার সাহসিকতাকে কখনো আন্ডার এস্টিমেট করা যাবে না। এই পুরো পরিস্থিতি তার জন্য একটা নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে আসলো। এতটাই আত্মবিশ্বাসী ছিল হৃদ যে সে বুঝতেই পারেনি মেহেরিন এমন এক মেয়ে যে ভয় ফেলে তো দূরের কথা, কখনো নিজের আত্মবিশ্বাস হারায় না। যেন সে জানতো র্যাগিং বা অন্য কোনো চ্যালেঞ্জ আসুক, তাকে তার নিজের পথে চলতেই হবে। সাহস এবং আত্মবিশ্বাস ছিল তার মূল শক্তি। তবে হৃদ যখন দেখতে পায় মেহেরিন একটু ভয়ও পায়নি, বরং সে সবার সামনে দৃঢ় হয়ে দাঁড়িয়েছে, তার নিজের থেকে সাহায্য চাইবে না। সে নিজের পথে চলতে জানে এবং ভয়ের কোনো জায়গা নেই তার মধ্যে। মেহেরিন যখন সাহসিকতার সাথে সিনিয়রদের সামনে দাঁড়িয়েছিল, তখন হৃদ বুঝতে পারে মেহেরিনের সাহসিকতা ও আত্মবিশ্বাস তাকে ভীত বা দুর্বল করবে না, বরং তাকে আরো শক্তিশালী করবে। হৃদ এর মধ্যে তার নিজের ভাবনা পরিবর্তন করে। সে জানতো মেহেরিন তার কাছে আসবে না, কারণ তার ভয়ের কোনো জায়গা নেই। এখন হৃদ এক নতুন দৃষ্টিভঙ্গিতে চিন্তা করছিল। এটা মেহেরিনের থেকে শেখার বিষয় ছিল। তার সাহসিকতা আর আত্মবিশ্বাসই তাকে আরো শক্তিশালী করে তুলেছিল।
কিন্তু যখন মেহেরিন ধীরে ধীরে এক পা করে হৃদের দিকে এগিয়ে আসছিল, হাতে লাল গোলাপ, মুখে দৃঢ়তা আর চোখে একরকম দুঃসাহসের তৃপ্তি, প্রতিটি পদক্ষেপ তার চুলগুলো হালকা বাতাসে দুলছিল, মুখে এক প্রকার জেদি নরম হাসি, যেন ভয় না বরং নিজের আত্মবিশ্বাস নিয়েই সে সামনে বাড়ছে। হৃদ দূর থেকে বই হাঁপে মেহেরিন যত এগোচ্ছিল, হৃদ তত গভীর কোনো অচেনা অনুভূতির সাথে নিজেকে আবিষ্কার করছিল। এই মেয়েটিকে তো সে ভয় দেখাতে চেয়েছিল, ভেবেছিল ভয় পেয়ে সে তার কাছে আসবে, কিন্তু এখন এখন মেহেরিন তার কাছে আসছে ঠিকই, কিন্তু কোনো ভয়ের বশে নয়, বরং নিজের সাহসিকতার জোরে। হৃদ জানে না কেন তার সমস্ত পরিকল্পনা হঠাৎ করে খুব শিশুসুলভ মনে হতে লাগলো। বুকের ভেতর যে অনুভূতিটা কপন তুলছিল সেটা ভয় ছিল না, বরং যেন এক নতুন মোহ, এক নতুন স্বপ্নের শুরু। সেই মুহূর্তে বাহ্যিক গম্ভীরতা বজায় রেখেও ভেতরে ভেতরে হৃদ বুঝে গেল এই মেয়ে অন্যরকম। আরো হয়তো সেই বুঝে যাওয়ার মধ্যেই শুরু হয়ে গেল এক অজানা গল্পের প্রথম পৃষ্ঠা। মেহেরিন যখন হৃদের সামনে এসে দাঁড়ায়, তখন সে কোনো দ্বিধা ছাড়াই ছন্দে ছন্দে বলে ওঠে। তার কণ্ঠে ছিল স্নিগ্ধতা, চোখে ছিল স্পষ্ট আত্মবিশ্বাস, তার প্রতিটি শব্দে যেন মিশে গিয়েছিল এক অন্য জগতে। মেহেরিনের সেই প্রেমময় ছন্দ আর সৌম্য মুখায়ব তাকে টেনে নিয়ে যাচ্ছিল এক অজানা অনুভবের দিকে, যেখানে কোনো র্যাগিং, কোনো ইগো, কোনো প্ল্যান নেই, শুধু এক নিষ্পাপ অপ্রত্যাশিত মোহ। তার হৃদয় ধীরে ধীরে নিঃশব্দে কবিতা হয়ে উঠছিল, আর সে নিজেই হারিয়ে যাচ্ছিল মেহেরিনের প্রতিটি উচ্চারণে। সে জানতো না এই মেয়েকে কোথা থেকে এলো, কিন্তু এটুকু বুঝে গেল এই মেয়েটা তার সেই পরিচিত জগৎ নয়। এই মেয়েটি এক রহস্য, আর সেই রহস্যই সে হারাতে চাইছে। সেই দিনের পর থেকে মেহেরিন যেন হৃদের ভেতরে ঢুকে বসলো। প্রথমে ছিল কৌতূহল, এই মেয়েটাকে এত সাহস কোথা থেকে আসে। তারপর আস্তে আস্তে এই কৌতূহল রূপ নিতে থাকলো আসক্তিতে। তার সেই আসক্তি প্রতিদিন একটু একটু করে গাঢ় হতে লাগলো। হৃদ খেয়াল করলো মেহেরিন শুধু সাহসী নয়, ওর যুক্তিগুলো ঠিক লক্ষ্যভেদী। তাকে কেউ কথা বলার সুযোগ দিলে সে শুধু বলে, ওর যুক্তিগুলো ঠিক লক্ষ্যভেদী। তাকে কেউ কথা বলার সুযোগ দিলে সে শুধু বলে না, বোঝায়। হৃদ যার কথা শুনে কখনোই থামে না, সে নিজেই নিজের বারবার থামিয়ে দেয় মেহেরিনের কথা শুনতে। মেহেরিনের হাঁটাই ছিল ছন্দ, হাসিতে ছিল মায়া, আর চোখে ছিল এমন এক দৃঢ়তা যা হৃদ আগে কোনো চোখে দেখেনি। হৃদ নিজেকে আর ঠিকভাবে চিনতে পারছিল না। সে যে সম্পর্কে থেকে দূরে থাকে, আবেগ কখনো জড়ায় না, সে আজ চুপচাপ অপেক্ষা করে যদি করিডোরের মোড় মেহেরিনকে এক ঝলক দেখতে পায়। দিন যেতে লাগলো, হৃদ বুঝে গেল এটা কেবল আসক্তি নয়, সে প্রেমে পড়েছে। ধীরে ধীরে কিন্তু গভীরভাবে। মেহেরিনের সাহস আর সরলতা মিশে এক রকমের আলো ছড়াচ্ছিল, আর সেই আলোতেই হৃদের ভেতরে সব অন্ধকার, সব অহংকারে গলে যেতে লাগলো। রাহির বার্থডেতে প্রথম হৃদ মেহেরিনকে শাড়ি পরা অবস্থায় দেখেছিল, আর হারিয়ে গিয়েছিল এক অজানা অনুভূতির অন্য জগতে। তারপর সেই নবীন বরণেই হৃদের ভেতরে সব অন্ধকার, সব অহংকারে গলে যেতে লাগলো। রাহির বার্থডেতে প্রথম হৃদ মেহেরিনকে শাড়ি পরা অবস্থায় দেখেছিল, আর হারিয়ে গিয়েছিল এক অজানা অনুভূতির অন্য জগতে। তারপর সেই নবীন বরণের মেহেরিনকে দেখে তো হৃদ এক প্রকার পাগল হয়ে গেছিল। সেদিন ইচ্ছে করেই ওই মেয়েটাকে আসতে দেওয়া হয়নি যার গান গাওয়ার কথা ছিল। হৃদ জানতে পেরেছিল মেহেরিন অনেক সুন্দর গান গায়, আর সেই গান শোনার জন্যই এক নিখুঁত পরিকল্পনা ছিল। সেদিন হৃদ মেহেরিনের উদ্দেশ্যে গিয়েছিল সেই গান, আর মেহেরিনের গান শুনে তো সেদিন হৃদ আবার প্রেমে পড়েছিল। আর তারপর সে অনাকাঙ্ক্ষিত ঘটনা, সেদিন হৃদ দেখেছিল অন্য এক মেহেরিনকে, যে শুধু কথা বা যুক্তিতে নয়, নিজের সম্মান রক্ষার্থে হাতেও চালাতে পারে। যখন হৃদ জানতে পারে মেহেরিনের গায়ে কেউ টাচ করেছে, খুব রাগ নিয়ে এসেছিল সেই ছেলেগুলোকে ধরতে, কিন্তু মেহেরিনের সেই রূপে দেখে থমকে গিয়েছিল। হৃদ প্রতিদিন ক্ষণে ক্ষণে মেহেরিনের প্রেমে পড়ে। যখন হৃদ জানতে পারে মেহেরিনের গায়ে কেউ টাচ করেছে, খুব রাগ নিয়ে এসেছিল সেই ছেলেগুলোকে ধরতে, কিন্তু মেহেরিনের সেই রূপে দেখে থমকে গিয়েছিল। হৃদ প্রতিদিন ক্ষণে ক্ষণে মেহেরিনের প্রেমে পড়েছে। হৃদ মেহেরিনকে ভালোবাসে, এই সত্যটা তার নিজের কাছেই ছিল একরকম স্বীকারোক্তি, কিন্তু মেহেরিন যেন কখনো তা না জানে। এই চেষ্টাতেই সে নিজেকে গুটিয়ে রাখত। মেহেরিন যখন ক্লাসের করিডোরে হাঁটত, হৃদ ঠিক তখনই অন্যদিকে মুখ ঘুরিয়ে নিত। মেহেরিনের হাসির শব্দ যখন বাতাসে ভেসে আসত, হৃদের হৃদয়ে এক টুকরো কম্পন ছুঁয়ে যেত, তবুও সে সেই হাসির দিকে ফিরে তাকাতো না।
শান্তরা যতই ওর সাথে মিশতো, কিন্তু হৃদ তেমন একটা আশেপাশে থাকতো না। অন্য বন্ধুরা যখন বলতো, মেহেরিন, দেখতে পাচ্ছিস কেমন প্রাণ বসন্ত? হৃদ চোখে মুখে গম্ভীর জের মুখোশ পরে বলতো। আমার এসব নিয়ে মাথা ব্যথা নেই। কিন্তু সত্যি হলো, মাথা ব্যথাটা শুধু ছিল মেহেরিন নিয়েই। কখনো আড়াল থেকে দেখতো, কখনো লাইব্রেরির কোনায় বসে দূর থেকে শুনতো মেহেরিনের কণ্ঠ, তার হাসি, তার তর্ক, সবকিছু। সে মেহেরিনের খুব কাছেই ছিল, তবু সবসময় একটু দূরে পালিয়ে যেত, শুধু এই ভয় থেকে যে মেহেরিন যদি বুঝে ফেলে যে সে তাকে ভালোবাসে, তাহলে তাহলে তো সেই নির্ভেজাল চোখের সামনে নিজেকে আর লুকাতে পারবে না সে। হৃদ চাইতো না মেহেরিন তাকে বুঝে ফেলুক, সে শুধু চেয়ে থাকতে চাইতো, ভালোবাসতে চাইতো নিঃশব্দে, আর অপেক্ষা করতো সঠিক সময় আসার। হৃদ ভালোবাসে, ভীষণ গভীর আর নির্মল এক ভালোবাসা, কিন্তু সে জানতো মেহেরিন কেবল এক ক্রাশ বা পছন্দ বা আসক্তি নয়, সে এমন একজন যাকে সে চায় জীবনের প্রতিটি অধ্যায়ে পাশে রাখতে, সম্মান দিতে, আগলে রাখতে। তাই সে চেয়েছিল মেহেরিনকে হালাল পথে পরিচয়ের এই অধ্যায় থেকে একদিন পৌঁছাতে। নামাজের পর হামিনী বলা স্ত্রীর মতো করে খাঁচায় রাখা অন্যায়, তাই তো সে দূরে থেকেছে, তাকে ভালোবাসার পরও ছুঁয়ে দেখেনি, তাকে চেয়ে থেকেছে, কিন্তু কখনো দাবি করেনি। সে অপেক্ষা করেছে সেই দিনের, যেদিন সে মেহেরিনের চোখে চোখ রেখে বলতে পারবে, তোমাকে চাই, আল্লাহর দেয়া হালাল অধিকার নিয়ে। বর্তমানে হাসপাতালের করিডোরে একপাশে বসে আছে হৃদ, চোখের নিচে কালি, মুখে ক্লান্তির ছাপ, তবু দৃষ্টিটা অপলক দরজার দিকে। শান্ত আর রাকিব ওর পাশেই বসে। কিছুক্ষণ নীরব থাকার পর শান্ত হালকা গলায় বলে উঠল, দোস্ত, মেহেরিন এখন স্টেবল, ডাক্তার বলেছে ঝুঁকির কিচ্ছু নেই। তুই এখন বাড়ি গিয়ে একটু ফ্রেশ হয়ে আয়। তোর কি নিজের খবর আছে? আয়নায় নিজেকে দেখেছিস? একদম ভেঙে পড়েছিস। আমি একটু ওকে দেখতে চাই। শান্ত, ওকে একটু দেখি, একটু কথা বলে তারপর। তখন তো সবাই গেল, তুই কেন গেলি না? আর এখন এভাবে বসে চিন্তা করছিস? দেখ, আমরা তোর মনের অবস্থা বুঝতে পারছি। তুই যদি একদম ভেঙে যাস, ওর পাশে তখন কে থাকবে ঠিক করে? ভাই, ভিড় হয়, কিন্তু চুপ করে উঠে দাঁড়ায়। দরজার দিকে তাকিয়ে সে বলে, ও খাবার খেয়ে ঘুমিয়ে যাক, তারপর ওকে এক নজর দেখে দেন আমি বাড়ি চলে যাব। এদিকে মেহেরিনের কেবিনে এখন চুমকি আর মেহেরিন। চুমকি মেহেরিনের মাকে বাড়ি পাঠিয়ে দিয়েছে, বলেছে, মামুনি, বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে আসো, এখন আমি আছি। চুমকি এক হাতে মেহেরিনের হাতে ধরে, অন্য হাতে ফোন স্ক্রল করছে। মেহেরিন কিছুক্ষণ চুপচাপ শুয়ে থাকে, তার মুখে যেন কিছু অপ্রকাশিত চিন্তা জমেছিল। কিছু সময় পর সে আস্তে করে বলে, চুমকি, আমার ফোনটা একটু দে তো। ফোন দিয়ে কি করবি? উফ, এত কথা না বলে দেন না। চুমকি মৃদু হাসে, তারপর ফোনটা দিয়ে দেয়। মেহেরিন ফোন হাতে নিয়ে দ্রুত কবি সাহেব লেখা ইনবক্সে সে কবি সাহেবের SMS চেক করছে। চোখে এক ধরনের আশা ছিল, কিন্তু যখন দেখলো কোনো SMS আসেনি, তখন তার মনটা এক অদ্ভুত বিষাদে ভরে ওঠে, যেন কোনো আশার চোখের পেছনে লুকিয়ে থাকা ক্লান্তি আর হৃদয়ের গভীরে জমে থাকা একরাশ প্রশ্ন যেন ওকে আচ্ছন্ন করে রেখেছে। তার মনে শুধু একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছে, কবি সাহেব কি তবে আমাকে ভুলে গেলেন? এত কথা, এত ভালোবাসার ইশারা, সবই কি তাহলে মিথ্যে ছিল? এক ধরনের কষ্ট বুকের মাঝে চেপে বসে। সে চেষ্টা করেও তা সরাতে পারছে না। 2 ফোঁটা চোখের জল না চাইতেও চোখের কার্নিশ হয়ে পড়ল। আর এদিকে চুপচাপ পাশে বসে থাকা চুমকি এক দৃষ্টিতে মেহেরিনের মুখের দিকে তাকিয়ে থেকে মনে মনে ভাবছে, মেহেরিন তো কবি সাহেবের প্রতি কতটা আসক্ত, অথচ জানি না হৃদ ভাই ওকে কতটা ভালোবাসে। যদি একদিন সত্যিটা জানতে পারে, তখন কি হবে ওর অবস্থাটা? হাসপাতালের নিস্তব্ধ বাতাসে দুজন মনের ভাবনা যেন এক অদৃশ্য ভার হয়ে জমে আছে। কেউ কাউকে কিছু বলছে না, তবুও নিঃশব্দে অনেক কিছু বলা হয়ে যাচ্ছে। কয়েকটা দিন যেন কেটে গেছে এক অদ্ভুত নিস্তব্ধতায়। হাসি খুশি সবসময় মুখে রংধনুর হলো বাড়ি ফিরে এসেছে মেহেরিন। ঘরের পরিবেশ, মা বাবার যত্ন, চুমকি, মাহিরার, মেহবুবার শাসন ভরা আদরে ধীরে ধীরে মেহেরিন আবার আগের মতো উজ্জ্বল হয়ে ওঠে। আর চুমকি, সে কি থাকতে পারে মেহেরিন ছাড়া? ক্লাস, রুটিন, এমনকি নিজের ছোট ছোট ব্যস্ততা ফেলে সে একদম মেহেরিনের বাড়িতে চলে আসে। দুজনের হাসাহাসি, একসাথে গল্প করা, জানালার পাশে বসে বিকেল দেখতে দেখা, সবকিছু যেন আবার ফিরে আসে সেই পুরনো ছন্দে। মেহেরিন এখন অনেকটাই সুস্থ, তবে তার চোখে যেন এখনো গভীরতা এসেছে। শরীরের সঙ্গে সঙ্গে মনও যেন অসুস্থ হয়ে উঠেছে। চুপি চুপি কোথাও যেন সে কাউকে খুঁজছে,
হয়তো সে নিজেও জানে না ঠিক কাকে। মেহেরিন জানালার পাশে বসেছিল চুপচাপ। বিকেলের আলো তার মুখে পড়ে যেন রং তুলির দাগ এঁকে দিচ্ছে। চোখ দুটো অনেকক্ষণ ধরে তাকিয়ে আছে ফোনের পর্দায়, সেই নম্বরটা যেখান থেকে একসময় কবিতার মতো শব্দ এসে পড়তো তার জীবনে। তবে আজ আজ অনেক দিন হয়ে থেকে বেশি আওয়াজ তুলছে। সে বারবার ভাবছে, তাহলে কি কবি সাহেব আমাকে ভুলে গেলেন? কবি সাহেব, যে তার শব্দ দিয়ে মেহেরিনের মনে গভীরে দাগ কেটেছিল, যার প্রতিটা বাক্য মেহেরিনকে ছুঁয়ে গিয়েছিল এক অজানা অনুভবে। সেই অচেনা মানুষটা কি সত্যিই চেনা হয়ে ওঠার আগেই দূরে সরে গেল? মেহেরিন সারাদিন এই এক ভাবনাতেই ডুবে থাকে। কথা না বলে, স্পর্শ না করে, কেবল শব্দ দিয়েই কেউ যদি কারো মনে এমন গভীরভাবে ছুঁয়ে যেতে পারে, তাহলে তার নীরবতা এত তীব্র কেন লাগে? আমার মনের কোণে একটাই প্রশ্ন, কবি সাহেব আপনি কি জানেন আপনার একটুখানি না বলা কথার অপেক্ষায় কেউ প্রতিদিন আপনাকে খোঁজে? যদিও কবি সাহেব এখন নীরব, তবু মেহেরিনের চারপাশটা একেবারে নিঃশব্দ নয়। একজন মানুষ আছে, হৃদ তালুকদার, যার মুখে সব সময় গম্ভীর্যের ছায়া, যার কণ্ঠে ছিল না কোনো বাড়তি শব্দ, যার চোখে সব সময় এক অদ্ভুত শীতলতা খেলা করত। সেই হৃদ এক সময় মেহেরিনকে যতটা সম্ভব এড়িয়ে চলতো, যেন মেয়েটার সরলতা, তার চঞ্চলতা, তার সব কিছুই হৃদকে বিরক্ত করত। কিন্তু এখন এখন হৃদ বদলে গেছে, হয়তো আস্তে আস্তে, একটু একটু করে, কিন্তু বদলাটা সত্যিই দৃশ্যমান। মেহেরিন এখন অসুস্থতা থেকে ধীরে ধীরে সেরে উঠছে, আর এই সময় হৃদ যেন নীরবে তার পাশে এসে দাঁড়িয়েছে। প্রতিদিন নিয়মিত খোঁজ নেয় সে। ওষুধ খেয়েছো? ঘুম ঠিক মতো হচ্ছে তো? চুমকি বাইরে গেলে তুমি একা থাকবে না, ঠিক আছে? এই শব্দগুলো হয়তো খুব সাধারণ, কিন্তু হৃদ যখন বলে, তখন যেন প্রতিটি শব্দ মেহেরিনের মনে ভালো লাগা তৈরি করে। মেহেরিন ভেবে পায় না, এই কি সেই হৃদ যে এক সময় তার চোখে চোখ রাখতো না, যে হঠাৎ সামনে পড়লে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিত। সেই হৃদ এখন মেহেরিনের জন্য অপেক্ষা করে, চিন্তা করে, এবং এক নিঃশব্দ যত্নে তাকে আগলে রাখে। এই বদলে যাওয়া হৃদকে দেখে মেহেরিনের হৃদয়ে এক অচেনা আলো জ্বলে ওঠে। সে জানে না এই কেয়ার, শাসন, অধিকার, এগুলোকে ঠিক কী নাম দেয়, এবং এক নিঃশব্দ যত্নে তাকে আগলে রাখে। এই বদলে যাওয়া হৃদকে দেখে মেহেরিনের হৃদয়ে এক অচেনা আলো জ্বলে ওঠে। সে জানে না এই কেয়ার, শাসন, অধিকার, এগুলোকে ঠিক কী নাম দেওয়া যায়, শুধুই বন্ধুত্ব নাকি অন্য কিছু। কিন্তু জানে হৃদ আর আগের মতো নেই, আর সেও নিজেও দিন দিন এই নতুন হৃদকে দেখে অজান্তেই বদলে যাচ্ছে। আজ সকালেই রাহি এসেছে, সঙ্গে এক গাধা হাসির মালা গাথা। মেহেরিন বাড়ি আসার পর থেকে রাহি দুদিন পর পরই দেখতে চলে আসে মেহেরিনকে। মেহেরিন বিছানায় বসে আছে, মুখ গম্ভীর। চুমকি তখন হাতের ভাতের বাটি নিয়ে মেহেরিনের খাওয়ানোর ট্রাই করছে। রাহি ওদের দুইজনকে রেখে আনমনে হাসে। ওদের বন্ধুত্বটা দেখে ওর খুব ভালো লাগে। আজকাল এমন বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। রাহি ঢুকেই বলল, হ্যালো বিউটিফুল লেডিস। ওএমজি, মিস চুমকি যে, তা আপনার খাওয়ানোর পর্ব কত দূর? তারপর ভালো লাগে। আজকাল এমন বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। রাহি ঢুকেই বলল, হ্যালো বিউটিফুল লেডিস। ওএমজি, মিস চুমকি যে, তা আপনার খাওয়ানোর পর্ব কত দূর? তারপর দুষ্টু হাসি দিয়ে বলে, চুমকি আপু, আজকে আমি একটা প্রশ্ন এনেছি। চুমকি বিরক্ত হয়ে বলল, তোর প্রশ্ন মানেই তো বিপদ। ছেড়ে কাশো মেরিমা, যা বলার সোজা বল। আচ্ছা, যদি একজন ছেলে মেয়েকে বলে তোমার চোখে আলু আছে, তাহলে সেটা কমপ্লিমেন্ট নাকি অপমান? মেহেরিন চোখ বড় বড় করে চুমকির দিকে তাকালো। চুমকি বলল, তুই কি পাগল? চোখে আলু কেন থাকবে? কারণ ছেলেটা রান্না করে না, তাই সে চোখে আলু দেখছে। তার মানে ওই মেয়েটা রান্না করতে জানে এবং সে বিয়ের জন্য একদম পারফেক্ট। চুমকি বাটি নামিয়ে দিয়ে বলল, মেরি মা, তুই কি খেয়েছিস সকালে? সত্যি করে বলতো, ঘাস না পাতিলের ঢাকনা? না গো, না করতে জানে এবং সে বিয়ের জন্য একদম পারফেক্ট। চুমকি বাটি নামিয়ে দিয়ে বলল, মেরি মা, তুই কি খেয়েছিস সকালে? সত্যি করে বলতো, ঘাস না পাতিলের ঢাকনা? না গো আমার শ্রদ্ধেয় আপু, আমি খেয়েছি বুদ্ধির ঝোল। মেহেরিন হাসতে হাসতে বলল, তোর বুদ্ধির ঝোল দেখে তো আমার মনে হচ্ছে সেটা জলের বদলে পাগলা মতো সেদ্ধ হয়েছে। এবার চুমকি আর রাহি একসাথে এমন এক নাটক শুরু করলো। রাহি বলল, মেহেরিন আপু, তুমি যদি আজকে ভাত না খাও, আমি চুমকি আপুকে দিয়ে তোমাকে প্রেমপত্র পড়াতে বাধ্য করব। ওই মেরিমা, না প্লিজ। আমার প্রেমপত্র তো 2008 সাল থেকে ড্রাফট অবস্থায় আছে, সেন্ড করিনি। ভালোই তো, আজকে সেন্ড করো। গ্রাহক আমার শ্রদ্ধেয় বড় ভাই শান্ত।
চুমকি এবার রাহির দিকে চোখ গরম করে তাকায়, কিন্তু রাহি গায়ে মাখল না। মেহেরিন এতক্ষণে হেসে বিছানায় গড়াগড়ি খাচ্ছে, বলছে, প্লিজ বন্ধ কর, আমার পেট। রাহুক, আমার শ্রদ্ধেয় বড় ভাই শান্ত। চুমকি এবার রাহির দিকে চোখ গরম করে তাকায়, কিন্তু রাহি গায়ে মাখল না। মেহেরিন এতক্ষণে হেসে বিছানায় গড়াগড়ি খাচ্ছে, বলছে, প্লিজ বন্ধ কর, আমার পেট ব্যথা করছে, আর একটাও বলিস না। রাহি থামছে না, আবার বলল, আর জানো, চুমকি আপু ছোটবেলায় এক ছেলেকে প্রপোজ করেছিল এই বলে, তোমার নাম চঞ্চল, কিন্তু তুমি আমার হৃদয়ে একদম স্টেবিলাইজার। রাহি, আমি বলছি তোর এই মুখে আমি তেল মাখিয়ে চিপা দিয়ে ডিম ভাজা করে ফেলবো। তারা তিনজন হাসতে হাসতে এমন অবস্থায় পৌঁছায় যে মেহেরিন এক হাতে পেট চেপে আরেক হাতে চুমকিকে ধাক্কা দিয়ে বলে, তোমরা দুইজন মিলে আমাকে মারার প্ল্যান করতেছো, হাসিয়ে হত্যা। এটা কিন্তু জাতি মেনে নিবেন না। রাহি আর চুমকি মিলে এক বিপজ্জনক প্ল্যান করলো, রিতকে প্র্যাঙ্ক কল করবে। এই কথা শুনেই মেহেরিন বলল, আমি ভাই এইসবে নাই। হাসিয়ে হত্যা। এটা কিন্তু জাতি মেনে নিবেন না। রাহি আর চুমকি মিলে এক বিপজ্জনক প্ল্যান করলো, রিতকে প্র্যাঙ্ক কল করবে। এই কথা শুনেই মেহেরিন বলল, আমি ভাই এইসবে নাই। রিত ভাই অনেক রাগী, যদি রেগে মেগে যায়। রাহি আর চুমকি পাত্তাই দিল না মেহেরিন এর কথা। প্রাঙ্ক কল মিশন, রিত তালুকদার। রাহি আর চুমকি মিলে এমন একটা প্ল্যান বানিয়েছে যেটা শুনলেই মনে হবে, ও মা, এরা সত্যিই বেঁচে আছে কিভাবে? এত শয়তানি বুদ্ধি নিয়ে কেউ বেঁচে থাকতে পারে? আচ্ছা, এরা রাতে ঘুমায় কিভাবে এত বুদ্ধি নিয়ে? ভাগ্য ভালো কোনো সাংবাদিক এদের বুদ্ধি সম্পর্কে জানে না, জানলে হয়তো কবে এই দুজনকে জাদুঘরে নিয়ে রাখতো। চুমকি চোখ ছোট করে বলল, শোন রাহি, রিত ভাই একটু গম্ভীর টাইপের মানুষ, ওকে ফোন দিয়ে হাস্যকর কিছু বললে যদি রেগে যায়। তুমি চিন্তা করো না, আমি গলা পাল্টে ফোন করব, বলবো আমি ম্যাডাম শেফালি, প্রেম প্রফেশনাল টাইপের মানুষ, ওকে ফোন দিয়ে হাস্যকর কিছু বললে যদি রেগে যায়। তুমি চিন্তা করো না, আমি গলা পাল্টে ফোন করব, বলবো আমি ম্যাডাম শেফালি, প্রেম প্রফেশনাল, আপনার জন্য একটা লাভ কনসালটেন্সি ওপেন করেছি। মেহেরিন বিছানায় বসে মুখে বালিশ চেপে হাসছে। সে জানে এই দুজন মিলে পৃথিবীতে যে কোনো শান্ত পরিবেশকে জঙ্গল বানাতে পারে। রাহি ফোন নিল, গলা বদলে বলল, হ্যালো স্যার, আমি শেফালি। আজকে আপনার ভাগ্যে প্রেম লেখা আছে, এক গোলাপ, এক বিরিয়ানি আর এক মিষ্টি মেয়ে। ওপাশ থেকে রিত কিছুক্ষণ চুপ, তারপর বলে, কি বলছেন, তাই নাকি? তা আর কি কি আছে আমার ভাগ্যে? রাহি একে অপরের দিকে চাইল, তারপর শয়তানি হাসি দিল। স্যার, আমি আপনার লাইফের এক্সট্রা প্রেম। আপনি বলুন আপনি কার প্রেমে গাইবেন? তুমি সুন্দর তার চেয়ে থাকি, না তুমি বিরিয়ানি তাই এক সেকেন্ড নিঃশব্দ, তারপর হঠাৎ চুমকি বলে উঠল, ওরে বাবা, রিত ভাই তো গুপ্তচর বের হলো। মেহেরিন মুখে বালিশ চেপে হাসতে হাসতে বিছানার একপাশে গড়িয়ে পড়ল। রাহি হাল ছেড়ে দিল। ওকে দাদা ভাই, তুমি যেহেতু দূরে থেকেছো, আমি প্রেম বেচে বাদ দিলাম। তোমাদের হাসি ভালো লাগছে শুনে, ক্যারি অন। আর মেহেরিন, তুমি সকালের ওষুধ খেয়েছো তো? মেহেরিন তখনও হাসির ঘরে হ্যাঁ বলল। রাহি বলল, ওষুধ তো খাই, কিন্তু তোমরা ওকে হেসে হেসে সুস্থ করে দিচ্ছি। হৃদ এবার শান্ত গলায় বলল, তোমাদের মতো বন্ধু হলে ডাক্তার লাগে না। তিনজন কিছুক্ষণ চুপ, তারপর হঠাৎ চুমকি বলে উঠল, ভাই, কথাটা প্রেমে গেল নাকি চিকিৎসায় গেল? একটু পরিষ্কার করেন প্লিজ। হৃদ একটু হেসে বলল, তোমরা যা ভাবো। এরপর বাই বলে কলটা কেটে দিল। আচ্ছা, কলটা কাটার পর হৃদ বলে, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও মেহেরিন পাখি। তোমার অসুস্থতা যে খবর নিয়ে গবেষণা শুরু করলি নাকি? আগের বার তো বলেছিলি রাস্তার কুকুর বিয়ে করছে। এটা কিন্তু আসল খবর, আমার দাদা ভাই প্রেমে পড়েছে। মেহেরিন অবাক হয়ে উঠে বসে। কি, রিত ভাই আর প্রেমে? হ্যাঁ, আর আমি নিশ্চিত ওর চোখে এখন হালকা গ্ল্যামার ফিল্টার, হাওয়ায় হালকা রোমান্টিক মিউজিক। আমি আগেই বলেছিলাম, গম্ভীর মানুষরা প্রেমে পড়লে এমন হয় যেন শস্যের মধ্যে ভূত ঢুকে গেছে। মেহেরিন হাসতে হাসতে বলে, মানে? রাহি তখন গলায় ঝাঁজ এনে বলল, আমি যদি ভুল বলি তাহলে কাল থেকে আমি লাউয়ের পাতার ফেস মাস্ক পরে ঘুরবো। ঠিক তখনই দরজায় টুকটাক শব্দ। ঢুকছে মেহবুবা। সে চারিদিকে তাকিয়ে বলে, কিরে, এত হাসির উৎস কি? প্লিজ দয়া করে ব্যাখ্যা মি। রাহি দৌড়ে গিয়ে বলল, আরে মেহবুবা জানো, ভালো তো, দাদা ভাই কাউকে প্রেম নিবেদন করে এই বলে তুমি ওষুধের মতো
প্রথমে তিতা পরে শান্ত মিষ্টি আর সোজা হৃদয়ের। গিয়ে ধক ধক। মেহেরিন তখন বলে, রিত ভাইয়ার প্রেম মানেই তো ধমকা ধমকি, ঝাড়ি দেওয়ার মতো হিসেবের খাতা। চারজন এমন হাসছে যে কেউ একে অন্যকে দিচ্ছে বালিশ পেটা, কেউ হাসতে হাসতে বিছানা থেকে পড়ে যাচ্ছে। রাহি এক হাতে পেট চেপে বলে, আমি আর বলবো না, আমার হাসির সাথে সাথে হাসিও বের হয়ে আসবে। এই বাড়িতে প্রেম হোক না হোক, হাসির প্যান্ডেমিক শুরু হয়ে গেছে। হাসতে হাসতে ক্লান্ত চারজন। মেয়েই তখন বিছানায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। রাহি বালিশ মুখে চেপে ফুঁসছে। মেহবুবা পানির বোতল খুঁজছে, আর মেহেরিন চুপচাপ জানালার দিকে তাকিয়ে। এমন সময় চুমকি এক দৃষ্টিতে মেহেরিনের মুখের দিকে তাকায়। হাসি মুখ, কিন্তু চোখে হালকা ভাবনার ছায়া। মনে মনে বলে ওঠে, আমি এতদিন যা ভেবেছি সেটা যদি সত্যি হয়, তাহলে রিত ভাই মেহেরিনকে ভালোবাসি। চুমকির মনে সিনেমার মতো এক একটা মুহূর্ত ভেসে ওঠে। হৃদ ভাইয়ের সেই নিঃশব্দ চোখের চুপচাপ বলে উঠল, আমি রিত ভাইয়ের চোখে দেখেছি একটা ভয়, হারিয়ে ফেলার ভয়। আর সেই ভয় কেবল তখনই হয় যখন কেউ কারোর জন্য সত্যিকারের অনুভব করে। একটু পর মেহেরিন চুমকির দিকে তাকিয়ে মুচকি হাসে। হয়তো কিছু বুঝতে পারে, হয়তো না। চুমকি কিছু বলেনি আর, শুধু মেহেরিনের চোখে তাকিয়ে নিজের মনে বলল, দেখি এই গল্পটা কোথায় গিয়ে থামে, নাকি শুরু হয় একদম নতুন করে। এমন সময় ট্রিং ট্রিং করে ওর ফোন বেজে উঠল। স্ক্রিনের নামটা দেখে হঠাৎ একগাল হেসে উঠে দাঁড়ায়। শান্ত কলিং। চুমকি তড়িঘড়ি করে বলল, আমি একটু ব্যালকনিতে যাচ্ছি। রাহি ভ্রুকুচকে বলল, আরে ব্যালকানি? হঠাৎ এত রোমান্টিক হওয়া কোথা থেকে? চুমকি কিছু না বলে হালকা হেসে বেরিয়ে গেল। রাহি চট করে মেহবুবার হাত চেপে বলল, চল মিশন, প্রেম গোয়েন্দা। ব্যালকানির পাশে জানালার ফাঁক দিয়ে সব শুনবো। মেহবুবা চোখে নাটকীয় ব্যাকগ্রাউন্ডে মৃদু বাতাসের শব্দ, আর চুমকির নরম কণ্ঠ। তুমি কি একদিনও বলতে পারো না শান্ত, তুমি কেমন অনুভব করো? ওপাশ থেকে শান্ত বলে, তুমি জানো আমি ঠিক বলতে পারি না সব, কিন্তু তুমি ছাড়া সবকিছু যেন ফাঁকা ফাঁকা লাগে। সব কথা কি মুখ খুলে বলতে হয় চুমকি? রাহি মুখ চেপে ধরে। মেহবুবা চোখ বড় করে ফিসফিস করে, ওমা, ডায়লগ শুনলে যেন হিন্দি সিরিয়ালের রিপিট টেলিকাস্ট। মেহেরিন জানালার ধারে বসেছিল, সব দেখছে। ওর ঠোঁটের কোণে একটুখানি হাসি, মনের কোণে একটুখানি শান্তি। চুমকি যে কখনো হাসির রাজত্বের রানী, আজ সে নিজেই আরো ভালো লাগার স্বপ্নের রানী। মেহেরিন ধীরে বলে, এরা তো এক একজন প্রেমের ল্যাবরেটরি চালাচ্ছে। আমি রোগী, ওরা ডক্টরের জায়গায় কেউ প্রেমে পড়ে গেছে, আবার কেউ তাকে কাঠি করছে। আর হঠাৎই রাহি আর মেহবুবা চুপচাপ ফিরে এসে বলে, হাসছো কেন? হাসছি এই ভেবে প্রেম মানে কি মশার মতন একবার কামড় দিলেই সব জায়গায় ছড়ায়। চারিদিকে আবার হাসির ঝড়। আর চুমকি শুধু মাথা নিচু করে বলে, রাহি আজ মেহেরিনদের বাসায় থাকবে। বাসায় কোনো প্রবলেম হবে না, কারণ রাহি বাসায় বলে এসেছে আজ এখানে থাকবে। তারপরেও রিতকে কল করে বলে দিয়েছে। রাতের খাবার পর চারপাশে একটু নীরবতা। রাহি কায়দা করে চুমকিকে কফি আনতে পাঠিয়েছে। তুমি কি, কে বলে? চুমকি আপু, এখন যদি তোমার এই হাতের এক কাপ কফি না খেতে পারি তাহলে আমার জীবনটাই বৃথা। চুমকি ওর কথা শুনে হাসতে হাসতে কফি আনতে গেল। রাহি হঠাৎ মেহবুবার পাশে বসে বলে, শোনো, আমি একটা সিরিয়াস মিশন শুরু করতে চাই। মেহবুবা ভ্রুকুচকে বলে, মিশন? নতুন প্রেমে পড়েছিস নাকি? রাহি গম্ভীর গলায় বলল, না, মিশন চুমকি শান্তর প্রেম উদ্ধার অভিযান। ওদের প্রেম কি হারিয়ে গেছে নাকি? চুমকি শান্তর প্রেম উদ্ধার অভিযান। ওদের প্রেম কি হারিয়ে গেছে নাকি? মেহেরিন জানালা দিয়ে চেয়ে বলল, না, হারায়নি, কিন্তু মুখ দিয়ে ভালোবাসি কথাটাই বের হয় না। দুজনেই একে অপরকে ভালোবাসে বলো দুইটা, কিন্তু বলার বেলায় মুখে তালা। তখন তিনজন মিলে টেবিলে এসে একটা প্রেম পরিকল্পনা শুরু করলো। মিশন নাম, ভালোবাসার মুখ ফুটিয়ে বলাও এক ধরনের সাহসিকতা। পরিকল্পনা নম্বর 1, প্রেমের নাটকে উত্তেজনা। রাহি বলল, চুমকি আপু হঠাৎ শান্তকে বলবে আমার বিয়ে ঠিক হয়ে গেছে। দেখা যাবে শান্ত ভাইয়া ওভার ড্রামা করে এসে বলে, না এই হতে পারে না, তুমি আমার না হলে আমি আর কারো হতে দিব না। মেহবুবা হেসে গড়িয়ে পড়ল। তখন প্রেমের কনফেশন না হয়ে গীত গাওয়ার অনুষ্ঠান হয়ে যাবে। পরিকল্পনা নম্বর 2, চিরকুট ফাঁদ। মেহেরিন বলে, চুপি চুপি শান্তর ব্যাগে একটা চিরকুট ঢুকিয়ে দেব, আমি তোমায় ভালোবাসি লেখা থাকবে। কনফেশন না হয়ে গীত গাওয়ার অনুষ্ঠান হয়ে যাবে। পরিকল্পনা নম্বর 2, চিরকুট ফাঁদ। মেহেরিন বলে, চুপি চুপি শান্তর ব্যাগে একটা চিরকুট ঢুকিয়ে দেব,
আমি তোমায় ভালোবাসি লেখা থাকবে, শান্তভাবে চুমকি দিয়েছে, খুশিতে মেসেঞ্জারে লিখে বসবে, তোমার কথাটা আমি অনেক দিন ধরে শুনতে চেয়েছিলাম, ব্যাস। রাহি চিৎকার করে বলে, না না, আমি তো কিছু দেইনি, আর শান্তু ভাইয়া অবসাদে তপস্যায় বসে আছে। পরিকল্পনা নম্বর 3, প্রেমীয় নাটক খেলার আয়োজন। মেহবুবা হঠাৎ মাথা ঠুকে বলল, সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে আমরা একটা ছোট নাটক আয়োজন করব, যেখানে চুমকি শান্ত থাকবে লিড রোলে। স্ক্রিপ্টে থাকবে শেষ সিনে শান্তকে বলতে হবে আমি তোমায় ভালোবাসি, ব্যাস। রাহি তালি মেরে উঠে বলল, এইটা পারফেক্ট। নাটক শেষ, কনফেশন রিয়েল। মেহেরিন হেসে বলে, আর যদিও কনফেশনের সময় হঠাৎ হকচকিয়ে যায়, তখন আমি ব্যাকগ্রাউন্ডে গেয়ে উঠবো, এই প্রেম প্রেম খেলা নয় ভাই, মুখে বললে তবেই। পারফেক্ট। নাটক শেষ, কনফেশন রিয়েল। মেহেরিন হেসে বলে, আর যদিও কনফেশনের সময় হঠাৎ হকচকিয়ে যায়, তখন আমি ব্যাকগ্রাউন্ডে গেয়ে উঠবো, এই প্রেম প্রেম খেলা নয় ভাই, মুখে বললে তবেই হয় হানিমুনে যাওয়া তাই। তিনজন এমন হাসছে, এমন সিরিয়াস প্ল্যান করছে, যেন চুমকি শান্তর প্রেম কনফেশন না হলে ওরা রাষ্ট্রপতি ভবন ঘেরাও করবে। রাহিকে মাহির ডেকে নিয়ে গেছে, ওদের দুইজন খুব ভাব দুইজনে গেম প্লেয়ার কিনা। দুজন মিলে মাহিরের রুমে গেম খেলছে। মেহেরিন তখন বিছানায় চুপচাপ বসে বালিশে হেলান দিয়ে একটা চিপসের প্যাকেট নিয়ে গম্ভীর মুখে ভাবছে। এই জীবনটাই একটা ট্র্যাজেডি, কবি সাহেব যেন কোথায় উধাও হয়ে গেল। চুমকি আর মেহবুবা তখন পাশে বসে নাটক করছে। ও চুমকি আপু, তুই বলতো কবি সাহেব আবার বিয়ে শাদী করে ফেলো না তো? কি জানি, হলে হতেও পারে। আর কি কবিতা পাঠাবে? এখন তো স্ত্রীকে পাঠাবে। গিন্নি, তেল মাছ বাজার নিয়েছি, আসবো। নাকি তুমি শুধু আমার ভালো হতে পারবা? ওদের ভালোবাসা খাওয়ার চক্করে কবিতা তো গেল গাঙ্গে। ওদের কথায় মেহেরিন খুব বিরক্ত হয়, মনে মনে বলে, আমি মরি আমার জ্বালায়, আর ওরা এসে মজা লয়। এই সময় টিং করে ফোনে একটা মেসেজ। মেহেরিন চিপস মুখে তুলছিল, হাত থেমে গেল। আবার SMS মনে মনে বাজে। হয়নি তোরে ভোলা, কবিতা এখনো গায়ে মন। কবি সাহেব আপনি? আচমকা উঠে বসলো, ফোন হাতে, চোখে একরাশ উত্তেজনা। ধীরে ধীরে খোলে। ডিনার করছো? আর রাহি, বেশি দুষ্টামি করছো না তো? মেহেরিন 3 সেকেন্ড চুপ, তারপর এমন চিৎকার। হায় রে কপাল, এ তো কবি সাহেব না, রিদ ভাই। আর আমি ভেবেছিলাম চাঁদের আলোয় লেখা প্রেমপত্র আসবে। ধুর। মেহবুবা হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। কবি সাহেব না, রিদ সাহেব আজকাল প্রেমপত্রে চিপসের খোঁজ নেয়। চুমকি বলে উঠল, তোর এই পলিটিক এক্সপেকটেশনের জন্য তোর প্রেম হবে না, তুই সোজা মেসেজ। তিনজন এমন হেসে উঠল যে পরের 3 মিনিট কেউ কিছু বলতে পারল না। আর ওদিকে অপেক্ষায় মেহেরিনের রিপ্লাই এসএমএসের পর কয়েক মিনিট পেরোয়নি। হঠাৎ করেই মেহেরিনের ফোনটা বাজে। রিদ তালুকদার কলিং। মেহেরিন চোখ বড় বড় করে তাকিয়ে থাকে স্ক্রিনে। চুমকি পাশ থেকে বলে, এই তোর কবি সাহেব SMS করছে না, তাই বলে কি অন্য কেউ নাই নাকি? ধর না হলে ভাববে তুই ডিনার করিসই নাই। মেহেরিন তাড়াতাড়ি ফোনটা কানে তোলে, গলা পরিষ্কার করে নিজেকে স্বাভাবিক করে বলে, আসসালামু আলাইকুম। ওপাশ থেকে রিদ একটু হালকা গলায় বলে, ওয়ালাইকুম সালাম, কেমন আছো? মেহেরিন ঠোঁট কামড়ে ধরে হেসে ফেলে। জি ভালো আছি, আপনি? ভালো। কি করছো এখন? ওষুধ খেয়েছো তো? মেহেরিন যেন একটু থমকে গিয়ে হাসলো। হ্যাঁ, এখনই খেয়েছি, একটু বিশ্রাম নিচ্ছিলাম। অবশ্য রিদ খানিকক্ষণ চুপ থেকে বলে, রাহি আজ একটু বেশি দুষ্টুমি করছে মনে হয়। মেহেরিনও হেসে ফেলার এবার। না তেমন কিছুই করেনি। রিদ হালকা গলায় হেসে বলে। কল কেটে গেলে মেহেরিন কিছুক্ষণ চুপচাপ বসে থাকে। তার বুকের ভেতর কেমন একটা অজানা নরম স্পর্শ খেলে যায়। চুমকি খিলখিল করে বলে ওঠে, এবার বুঝলি তো, কবি সাহেব ছাড়াও পৃথিবীতে অনেক মানুষ আছে খোঁজ খবর নেওয়ার। মেহেরিন মুখ ঘুরিয়ে রাখে, কিন্তু তার গালে লালচে ছায় স্পষ্ট। কারণ এটা সত্যি, আজকাল রেদ মেহেরিনের খুব যত্ন নেয়, সব খোঁজ খবর রাখে। এদিকে কল কেটে যাওয়ার পর রিদ ফোনটা বুকের কাছে চেপে ধরে, চোখ বুঝে দীর্ঘ নিঃশ্বাস নেয়। তারপর খুব ধীরে, যেন মেহেরিন শুনছে এমন করে নিজের মনের কথা বলে, তোমাকে আমি আমার বুকের বা পাশে রাখি মেহেরিন পাখি, তুমি জানো না? কিন্তু আমার প্রতিটা নিঃশ্বাসে এখন তুমি জড়িয়ে আছো। তোমায় একটু দেখতে চাওয়ার যে তৃষ্ণা, তা আমার দিনে দিনে বেড়েই যাচ্ছে। তোমার মুখটা দেখলে, কণ্ঠটা শুনলেই যেন সারাদিনের সব ক্লান্তি মিলিয়ে যায়। তার চোখের কোণে একটুখানি মায়া খেলে যায়। তবে খুব বেশি দিন না, খুব তাড়াতাড়ি তোমায় আমার জীবনের একমাত্র পরিচয় করে নিয়ে আসবো, আমার ঘরের বউ হিসেবে। আমার জীবনের ছায়া করে তুমি হবে আমার বুকের বা পাঁজরের বাঁকা হাড়, আমার হৃদয়ের বাঁকা হরিণী। সকালে ঘুম ভাঙলেই তোমায় দেখবো পাশে,
তোমার ঘুমন্ত মুখশ্রী দেখে আমি হৃদয়ের সকল তৃষ্ণা মেটাবো। রাতে অফিস থেকে ফিরলে তোমার মুখটা দেখলেই আমার সব ক্লান্তি গ্লানি কেটে যাবে। আর তুমি এসে বলবে বলবে আজ আমি আপনার পছন্দের সব রান্না করেছি। এটাই হবে আমার প্রাপ্তির খাতায় বড় প্রাপ্তি। তুমি সেই মেহরিন পাখি যার জন্য আমার এই কঠিন মনটা নরম হয়ে যায়। তোমার জন্য বেঁচে থাকাটা এত সুন্দর লাগে। আমি আমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় মেহরিন পাখি। হৃদ ঘুরে দাঁড়াতেই দেখে দরজায় দাঁড়িয়ে আছে তার মা সাবিহা তালুকদার, হাতে দুটো কফির মগ। একটাই ধোয়া উঠছে, অন্যটায় কিছুক্ষণ আগেই ঢেলে রাখা কফি ঠান্ডা হয়ে গেছে। মা, তুমি কখন এলে? তুই মেহেরিনের সাথে যখন কথা বলিস তখন তোর গলার সুরটাও বদলে যায়। সাবিহা তালুকদার, হাতে দুটো কফির মগ। একটাই ধোয়া উঠছে, অন্যটায় কিছুক্ষণ আগেই ঢেলে রাখা কফি ঠান্ডা হয়ে গেছে। মা, তুমি কখন এলে? তুই মেহেরিনের সাথে যখন কথা বলিস তখন তোর গলার সুরটাও বদলে যায় হৃদ। তুমি সব শুনে ফেলেছো? কিছু বলার ছিল না হৃদ, শুধু অনুভব করছিলাম। আর আজ শুনেও ফেললাম। মায়ের মন তো এমনই। সাবিহা কফির কাপটা বাড়িয়ে দিলেন। নাও, ভালোবাসা যেমন উষ্ণ কফিও তেমন উষ্ণ থাকা দরকার। হৃদ কফির কাপ নিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে। সে কিছু না বললেও তার চোখ দুটো মায়ের চোখে কৃতজ্ঞতা জানিয়ে যায়। রাত 12টা পেরিয়ে গেছে। হৃদ চুপচাপ দাঁড়িয়ে, মায়ের চোখে চোখ রাখার সাহস করছে না, কিন্তু হঠাৎই সে এগিয়ে গিয়ে মায়ের হাতটা ধরে। মা, আমি মেহরিনকে বিয়ে করতে চাই। সাবিহা তালুকদার অবাক হন না, বরং চোখে একরাশ কোমলতা নিয়ে তাকিয়ে থাকেন ছেলের দিকে। তারপর হালকা হেসে হাতটা ধরে। মা, আমি মেহরিনকে বিয়ে করতে চাই। সাবিহা তালুকদার অবাক হন না, বরং চোখে একরাশ কোমলতা নিয়ে তাকিয়ে থাকেন ছেলের দিকে। তারপর হালকা হেসে বলেন, মেহেরিন মেয়েটাকে আমিও খুব পছন্দ করি হৃদ। প্রাণবন্ত মায়া আছে চোখে, আর তোকে বদলে দিতে পারার ক্ষমতাও আছে। হৃদ মায়ের মুখের দিকে তাকিয়ে থাকে। প্রথমবার নিজের আবেগটা এত স্পষ্ট করে বলেছে। সাবিহা আবার বললেন, তুই যেহেতু চাস, আমি তো আছি তোদের পাশে। তবে একটা কথা মনে রাখিস, ভালোবাসা টিকে থাকে দায়িত্বে। তুই আগে নিজের জায়গায় দাঁড়া, নিজের পরিচয় গড়। তারপর শুধু মেহেরিন নয়, এই সংসারও তোর উপর নির্ভর করবে। হৃদ মাথা নিচু করে বলে, আমি পারবো মা, আমি নিজেকে প্রমাণ করব, শুধু তুমি পাশে থেকো। সাবিহা ছেলের মাথায় হাত বুলিয়ে দেয়। আমি সব সময় তোর পাশে আছি বাবা। কেটে গেছে আরো বেশ কিছুদিন। মেহেরিন এখন পুরোপুরি করব, শুধু তুমি পাশে থেকো। সাবিহা ছেলের মাথায় হাত বুলিয়ে দেয়। আমি সব সময় তোর পাশে আছি বাবা। কেটে গেছে আরো বেশ কিছুদিন। মেহেরিন এখন পুরোপুরি সুস্থ, কিন্তু কবি সাহেব আর SMS করে পাঠায়নি তার প্রেমময় কাব্য। তবে হৃদের সাথে মেহেরিনের সম্পর্কটা এখন সহজ হয়েছে। আগের মতো আর জড়তা কাজ করে না কথা বলার সময়। মেহেরিন এখন আগের চেয়ে অনেক বেশি প্রাণবন্ত। রোগ শোক কাটিয়ে আবার ইউনিভার্সিটির প্রাণ হয়ে উঠেছে সে। গরম দুপুরে ক্লান্ত ক্লাস ঘর। ইকোনমিক্স ফার্স্ট ইয়ারের ছেলেমেয়েরা চুপচাপ বসে আছে। স্যারের আসার সময় হয়ে গেছে, কিন্তু এখনো কেউ জানে না এই ক্লাসটা কতটা অন্যরকম হতে যাচ্ছে। হঠাৎ দরজায় নরম গলায় কড়া নাড়ে। রফিকুল ইসলাম স্যার, যিনি সবসময় একটু গম্ভীর, আজ একটু হেসে ক্লাসে ঢুকলেন। ক্লাসে হঠাৎ গুঞ্জন শুরু হলো। স্যার চেয়ার টেনে বসলেন, সবার দিকে তাকিয়ে বললেন, প্রতি বছর আমাদের বিশ্ববিদ্যালয় থেকে একটি শিক্ষা সফর আয়োজন করে। সবসময় একটু গম্ভীর, আজ একটু হেসে ক্লাসে ঢুকলেন। ক্লাসে হঠাৎ গুঞ্জন শুরু হলো। স্যার চেয়ার টেনে বসলেন, সবার দিকে তাকিয়ে বললেন, প্রতি বছর আমাদের বিশ্ববিদ্যালয় থেকে একটি শিক্ষা সফর আয়োজন করা হয়। এবার সেই সফর হচ্ছে, তবে বিশেষভাবে শুধু ফার্স্ট ইয়ার আর ফাইনাল ইয়ারের জন্য। চুপচাপ বসে থাকা মেহেরিনের চোখ এক লাফে চমক নিয়ে চুমকির চোখে পড়ে। চুমকি ফিসফিস করে বলে, মানে আমরা যাচ্ছি, আর রিত ভাইয়ারাও। স্যারের সামনে তাকিয়ে বললেন, তোমাদের গন্তব্য হবে মহাস্থানগড়, ইতিহাস ও ঐতিহ্যের প্রাণকেন্দ্র। 3 দিনের সফর, বিভাগের তত্ত্বাবধানে। যারা যাবে তারা শুধু দর্শক নয়, আমাদের কাজে থাকবে কিছু বিষয়ভিত্তিক পর্যবেক্ষণ এবং রিপোর্ট তৈরি করা। এটা পড়াশোনা একটা অংশ, বুঝলে? এই কথা শোনার পরেও সবাই খুশিতে মাতোয়ারা। রাফি পেছন থেকে বলে উঠল,